হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাই। ঠিক আছে। আচ্ছা দেখ যে আমরা আগের দিনকার সারফেস কেমিস্ট্রি পড়াচ্ছিলাম। সারফেস কেমিস্ট্রিতে একটা ক্লাস করিয়েছি, সেটা হচ্ছে অ্যাডজর্পশনের ওপরে ছিল। অ্যাডজর্পশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছিলাম, ফিজিজর্পশন, কেমিজর্পশন, এই সমস্তগুলো ইত্যাদি বলেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করছি, যেখানে ছিলাম তারপর থেকে বলছি। তো দেখ যে প্রথমত আমরা বেশ কিছু ফিজিক্স অপশন, কেমিজ অপশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছিলাম। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রথম কথা, লেয়ার্স অফ অ্যাডজর্পশন। লেয়ার্স অফ অ্যাডজর্পশন মানে কি? মানে হচ্ছে দেখ, আগের দিনে বললাম আমি যে একটা, এটা হচ্ছে অ্যাডজর্বেন্ট, যার উপরে অ্যাডজর্পশনটা হবে, অ্যাডজর্বেন্ট। আর যেটা গিয়ে ওর উপরে অ্যাডজর্ব হবে সেটা হচ্ছে কি না, অ্যাডজর্বেট। তো এখন এই অ্যাডজর্বেন্টের উপরে যখন অ্যাডজর্বেটটা তার উপরে লেয়ার তৈরি করবে, সেটা কি সিঙ্গেল লেয়ার হবে? লেয়ারটা কি সিঙ্গেল হবে, মানে একটাই লেয়ার হবে, নাকি মাল্টিপল হবে? এই ব্যাপারটা নিয়েই আমরা আলোচনা করব। সিঙ্গেল আর মাল্টিপল লেয়ার মানে হচ্ছে যে এর উপরে একটা লেয়ার, একটা একটা সারফেস আছে, তার উপরে একটাই মাত্র লেয়ার হলো, লেয়ার হয়ে পুরোটা কভার্ড আপ হয়ে গেল, সেরকম হতে পারে। বা একটা লেয়ার হওয়ার পরে ওর উপরে আবার আবার জমতে পারে। তো এই ব্যাপারগুলো কিসের উপরে ডিপেন্ড করে, বা কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটা দেখ। তো ফিজিক্স অপশনে কি হয়? ফিজিক্স অপশন বা ফিজিক্যাল অ্যাডজর্পশনে কিন্তু সব সময়তেই মাল্টি লেয়ার হয় আন্ডার হাই প্রেসার। মানে একটা লেয়ার তোর হয়েছে, তার উপরে এই যে লেয়ারটা যেটা, এই লেয়ারটা যেটা আছে, এর উপরে আবার একটা লেয়ার এরকম ধরনের হতে পারে, তার উপরে আবার আবার লেয়ার আসতে পারে। কিন্তু সেটা পসিবল যদি সেখানে হাই প্রেসার থাকে। প্রেসার যদি বেশি থাকে তাহলে কিন্তু মাল্টি লেয়ারের চান্সটাও বেশি থাকে। আমি আবার রিপিট করছি, ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স অপশনে শুধুমাত্র কি আছে না, ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন। এখন ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশন, এটা ধর সারফেস, তার সাথে যে মলিকিউলটা তার সাথে হতে পারে, আবার এটা আর একটা মলিকিউল, তাহলে এর সাথে এরও কিন্তু হতে পারে। কারণ ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশনের জন্য কোনো স্পেসিফিক কিছু দরকার নেই। একটা অ্যাডজর্বেটের সাথে অ্যাডজর্বেন্টের হতে পারে, আবার অ্যাডজর্বেটগুলোর মধ্যেও হতে পারে। সেই জন্য ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিক্স অপশনে সবসময় এটাই ভাববি যে মাল্টি লেয়ার সেখানে পসিবল। কিন্তু মাল্টি লেয়ার হওয়ার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি প্রেসার বেশি থাকে, তাহলে কি হয় না, গ্যাসের কনসেন্ট্রেশনটা কিন্তু বেশি হয়, এবং কনসেন্ট্রেশনটা বেশি মানে হচ্ছে কি না, তার উপরে আরো একটা লেয়ার চলে আসতে পারে। তো এই যে বেশি বেশি লেয়ার চলে আসা, এটাকেই কি বলে না, মাল্টি লেয়ার বা মাল্টি মলিকিউলার লেয়ার। যেটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছিস যে মাল্টি মলিকিউলার লেয়ার, যেটা কিনা ফিজিক্স অপশনের খুব একটা কমন ফেনোমেনা, যে অ্যাডজর্বেন্টের উপরে অ্যাডজর্বেটের একটা মাল্টিপল লেয়ার চলে আসে, মানে মোর দ্যান ওয়ান এরকম লেয়ার চলে আসতে পারে। প্রেশারটা বেশি থাকতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখবি। আমি ইম্পর্টেন্ট কথাগুলো তোকে অবশ্যই এক্সপ্লেন করব, বলবো। তো প্রেশারটা অবশ্যই কিন্তু সেখানে বেশি থাকতে হবে। লেয়ার্স অফ অ্যাডজর্পশনে যদি আমরা বলি
কেমিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশনে আমি আগের দিনকার কি বললাম, যে সেখানে কিন্তু কেমিক্যাল বন্ড forms between adsorbent and adsorbate। তাহলে এই যে লেয়ার, এটা হচ্ছে তোর অ্যাডসরবেন্ট, আর এখানে ধর কিছু মলিকিউল আছে তার সাথে একটা বন্ড হচ্ছে, এটা হচ্ছে কি না অ্যাডসরবেট। তাহলে এটা হচ্ছে কি না কেমিক্যাল বন্ড। এখানে কিন্তু বন্ড ফরমেশন হচ্ছে। তো বন্ড ফরমেশন যেহেতু হচ্ছে, সেহেতু তোর যদি একটা লেয়ার যদি ওপরে পড়ে যায়, তাহলে আরো একটা লেয়ার কিন্তু এর ওপরে আসার চান্স নেই। কারণ তখন কি হবে না, অ্যাডসরবেট সাথে অ্যাডসরবেটের তো কোনো বন্ড হবে না। এখানে একটা লেয়ার এসে এই যা ভায়োলেট কালারটা একটা লেয়ার হয়ে গেছে, এবারে এর ওপরে যদি তুই আবার ভায়োলেট কালার এরকম লেয়ার রাখিস, তাহলে কার সাথে কার বন্ড হবে? অ্যাডসরবেটের সাথে অ্যাডসরবেটের তো বন্ড হয় না। সিম্পল ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে, কিন্তু কেমিজঅপশনে তো ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্সের বিষয় নয়। কেমিজঅপশনে বিষয়টা হচ্ছে কি না, কেমিজঅপশনে বিষয়টা পরিষ্কার যে সেখানে কিন্তু একটা বন্ড ফরমেশন হতে হবে, জেনারেলি বন্ড ফরমেশন হতে হবে। তো তাহলে কেমিজঅপশনে কিন্তু মাল্টি লেয়ার হওয়ার কোনো চান্স নেই। একটা লেয়ার হয়ে গেল, ব্যাস বন্ড ফরমেশন অ্যাডসরবেন্টের পুরো জায়গাটা কভার হয়ে গেল। তার উপরে যদি আবার আসে, আর কোনো লেয়ারের ব্যাপার নেই, আর কোনো চান্সই নেই। তো সেই জন্য এখানে সবসময় কিন্তু কেমিজঅপশন বা কেমিক্যাল অ্যাডজর্পশনে আমরা বলছি কি ইউনি লেয়ার ফরমেশন। এখানে সবসময় একটাই মাত্র লেয়ার হবে, ইউনি লেয়ার ফরমেশনই কেবলমাত্র হবে। মোর দ্যান ওয়ান লেয়ার হওয়ার বা মাল্টিপল লেয়ার হওয়ার কোনো চান্স নেই, এখানে হওয়ার কোনো প্রশ্ন উঠছে না। এবং তাহলে আমরা যে আগের দিনকার ডিফারেন্স গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কেমিজঅপশন ফিজিজঅপশনে, আমরা 5 পর্যন্ত পড়িয়েছিলাম আগের দিনকার, 1 2 3 4 5 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে 6 নতুন আর একটা অ্যাড হলো, লেয়ার্স অফ অ্যাডজর্পশন, যে মাল্টিপল লেয়ার বা মাল্টি মলিকিউলার লেয়ার আন্ডার হাই প্রেসার, এটা হচ্ছে ফিজিজঅপশনে বা ফিজিক্যাল অ্যাডজর্পশনে হবে। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনে ইউনিমলিকুলার লেয়ার বা একটাই মাত্র লেয়ার কেমিক্যাল অ্যাডজর্পশনে হবে। কারণটা ওই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্সের জায়গা থেকেই কিন্তু এই কারণটা আসছে। তো এটাও একটা বিষয় আমি তোকে বললাম, একটা পয়েন্ট অফ ডিফারেন্স ফিজিজঅপশনের সাথে কেমিজঅপশন। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, সারফেস এরিয়া সবসময়তেই কত অ্যাডজর্পশন হবে সেটা কিন্তু অ্যাডসরবেন্টের সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে। খুব সিম্পল ব্যাপার যে সারফেস এরিয়া, কারণ এটা তো সারফেসের ফেনোমেনা, ইন্টেরিয়ার ফেনোমেনা নয়, বাল্ক ফেনোমেনা নয়। তাহলে যেহেতু সারফেসের ফেনোমেনা, তাহলে সারফেস এরিয়া যত বাড়বে ততই কিন্তু অ্যাডজর্পশনটা বাড়বে, স্বাভাবিক ব্যাপার। সে ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য অ্যাডজর্পশন, আইদার ইট ইজ কেমিক্যাল অ্যাডজর্পশন আর ফিজিজঅপশন, যাই হোক না কেন, হোয়াট এভার মাইট বি, সবসময় একটা জিনিস তুই মনে রাখবি যে সারফেস এরিয়া বাড়লে অবভিয়াসলি তার অ্যাডজর্পশনটাও কিন্তু বেড়ে যাবে। উইথ দ্য ইনক্রিজ ইন সারফেস এরিয়া অ্যাডজর্পশন রেটও বাড়বে। তো আমরা সেটা, চারকোল এমন একটা সাবস্ট্যান্স যেটা পোরাস, মানে তার যে স্ট্রাকচার আছে তাতে কিন্তু প্রচুর পোর্স আছে, মানে প্রচুর ফুটো ফুটো ফাঁকা জায়গা রয়েছে। এরকম ধরনের পোরাস স্ট্রাকচার যদি কারো থাকে, তাহলে তারা কিন্তু সবসময় কিন্তু গুড অ্যাডসরবেন্ট হয়। যাদের পোরাস স্ট্রাকচার হয়, পোরাস স্ট্রাকচার মানে প্রচুর প্রচুর পোর্স আছে, ভিতরে ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, যার মধ্যে কিনা ট্র্যাপড হয়ে যেতে পারে অন্য গ্যাস বা অ্যাডজর্পশন হতে পারে। তাই পোরাস স্ট্রাকচার হওয়ার জন্য চারকোল কিন্তু খুব ভালো একটা অ্যাডসরবেন্ট। এটা এই চারকোল যে ভালো অ্যাডসরবেন্ট, এর জন্য কিন্তু
কেমিজ অপশন ভালো হবে কি ফিজিক্স অপশনের ক্ষেত্রে ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই, সব ক্ষেত্রেই কিন্তু এই সারফেস এরিয়ার উপরে বিষয়টা ডিপেন্ড করবে। আমরা সব সময় এই কথা বলি যে অ্যাডজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা সারফেস এরিয়া অফ দা অ্যাডজর্বেন্ট। যত সারফেস এরিয়া বেশি হবে, অ্যাডজর্বেন্টের সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে, ততই কিন্তু অ্যাডজর্পশনটা কিন্তু অবভিয়াসলি বাড়বে। তো অ্যাডজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা সারফেস এরিয়া অফ দা অ্যাডজর্বেন্ট। এই ব্যাপারটা আমি তোকে বললাম এবং বুঝতেই পারলি যে চারকোল কেন ভালো। চারকোলের ভিতরকার স্ট্রাকচার যদি তুই দেখিস তাহলে তোকে আমি একটা ছবি দেখাচ্ছি, আমি একটা ছবি পেয়েছিলাম, সেই ছবি আমি তোকে দেখাচ্ছি, যেখানে চারকোলের ভিতরকার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার একটা ছবি, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর, এটা একটা মাইক্রোস্কোপিক লেভেলের ছবি, যে ছবিটা 10⁶ টাইমস সেটাকে ম্যাগনিফাই করে ছবিটা পাওয়া গেছে। তো সেখানে দেখতেই পাচ্ছিস যে চারকোলের একটা সারফেস, সেখানে কত পোর্স রয়েছে ভিতরে ভিতরে, কত এরকম এরকম দেখতে পাচ্ছিস যে এরকম 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 পোর্স রয়েছে। তো পোর্স থাকলে কিন্তু সারফেস এরিয়া ইনক্রিজ করে যাচ্ছে। তো আমরা বারবার বলছি এ কথা যে উইথ দ্য ইনক্রিজ ইন সারফেস এরিয়া যত বাড়ে ততই কিন্তু তার অ্যাডজর্পশনও বাড়বে। এটা অ্যাপ্লিকেবল ফর বোথ ফিজিক্স অপশন অ্যান্ড কেমিজ অপশন। মানে এটা এরকম নয় যে ফিজিক্স অপশনের ক্ষেত্রে এটা বাড়বে বা কেমিজ অপশনের ক্ষেত্রে বাড়বে না, এমনটা নয়। ফিজিক্স অপশন কেমিজ অপশন সব ক্ষেত্রেই কিন্তু এই সারফেস এরিয়ার উপরেই বিষয়টা ডিপেন্ড করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা যত বেশি সারফেস এরিয়া তত বেশি তার অ্যাডজর্পশন। তার মানে ডাস্ট ফর্মে বা পোরাস ফর্মে একদম গুঁড়ো ফাইনলি ডিভাইডেড এই কথাগুলো যখন থাকে, একদম গুঁড়ো টুড়ো টাইপের হবে, সেগুলোতেই কিন্তু অ্যাডজর্পশনটা ভালো হবে, রাদার দ্যান লাম্প একটা বড় পাথর টাইপের একটা বড় জিনিস, এরকম একটা বড় জিনিস, শুধু এর সারফেস এরিয়া এইটুকুই, যেটুকু আমি দেখাচ্ছি এইটুকুই সারফেস এরিয়া, এই বাইরের অংশটুকু। কিন্তু এখান থেকে যদি একে তুই গুঁড়ো 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 করে নিস, একে যদি তুই এরকম ডাস্ট করে নিস, তাহলে কি হচ্ছে না, ডাস্ট করে নিলে এরকম গুঁড়ো গুঁড়ো প্রত্যেকটা বাইরের গাটা হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু সারফেস এরিয়া increases, so extent of adsorption increases, সেক্ষেত্রে অ্যাডজর্পশনও কিন্তু ইনক্রিজ করবে, যে কথা আমি বললাম সারফেস এরিয়ার ব্যাপারটা। তো এখানে দেখ যে আমরা সেই জন্য 7 নম্বরে যেটা এক্সট্রা দুটো অ্যাড হলো, সারফেস এরিয়া ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ সারফেস এরিয়া অফ দ্য ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ। এটা কিন্তু কোনো ডিফারেন্স নয়, এটা কিন্তু দুজনেই কিন্তু সেম, এটা কম্প্যারিজন। তো ফিজিক্স অপশন এবং কেমিজ অপশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু একই রকম ব্যাপার হচ্ছে, সারফেস এরিয়া কিন্তু দুটো ক্ষেত্রেই সেম চলে আসছে, সারফেস এরিয়া একই হচ্ছে। তো এটা বললাম। এরপর কি না, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেখান থেকে কোশ্চেন দেয়, এখানে আমাদের সারফেস কেমিস্ট্রিতে একটা ফিক্সড কোশ্চেন এই জায়গা থেকে আসে, সেটা হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। ব্যাপারটা কি আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। অ্যাডজর্পশন আইসোথার্ম আমাদের দরকারি ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমি এক্সপ্লেন করছি, এবং তার যে ফ্রেন্ডলিস আইসোথার্ম আছে সেটার কথাও আমি তোকে বলবো, তার ম্যাথমেটিক্যাল ফর্মও বলবো। তো অ্যাডজর্পশন আইসোথার্ম মানে ব্যাপারটা কি, আগে তুই আমার কথাটা শোন ভালো করে। সেটা হচ্ছে যে টেম্পারেচার যদি তুই ফিক্স রাখিস, দেখ কনস্ট্যান্ট টেম্পারেচার যদি তুই রাখিস, তাহলে প্রেসার যত তুই বাড়াবি তত কি হবে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ইনক্রিজ করলে কি হয় না, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনও কিন্তু ইনক্রিজ করে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকেও প্রেসার বাড়ালে কিন্তু অ্যাডজর্পশনটা আস্তে আস্তে বাড়তে থাকে।
তো আমরা থার্মোডাইনামিক্সে কি পড়েছি? আইসোথার্ম মানে কি? মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, এমন একটা প্রসেস যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তো আমরা এখন মেজার করব, উই ওয়ান্ট টু মেজার, আমরা এখন মেজার করব দ্য এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন উইথ দ্য চেঞ্জ ইন প্রেসার। প্রেসার চেঞ্জের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচারে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে প্রেসার চেঞ্জ করলে কিভাবে অ্যাডজর্পশনটা চেঞ্জ হচ্ছে সেটাকে যে মেজারমেন্ট করা বা সেটাকে স্টাডি করা, সেটাকেই কি বলে? অ্যাডজর্পশন আইসোথার্ম। তার নাম হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। এই বিষয়টা পরিষ্কার আগে করে নে যে কি তুই পড়তে চলেছিস। অ্যাডজর্পশন আইসোথার্ম মানে কি? প্রেসার চেঞ্জের সাথে সাথে অ্যাডজর্পশনটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা লো টেম্পারেচারে, টেম্পারেচারটা যদি অরিজিনালি আমরা লো রাখি, তাহলে প্রেসার যদি তুই বাড়াস, তাহলে তার সাথে কি হবে না, র্যাপিডলি কিন্তু অ্যাডজর্পশনটা বাড়বে। কথাটা ভালো করে শোন। অ্যাট লো টেম্পারেচার, adsorption of gas increases rapidly with the increase in pressure। মানে লো টেম্পারেচার যদি রাখিস তাহলে সেখানে প্রেসার বাড়ালে অ্যাডজর্পশনটা খুব ফাস্ট বা খুব হাই রেটে বাড়তে থাকে, মানে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটাও খুব বেশি হতে থাকে। কিন্তু টেম্পারেচার যদি তুমি হাই রাখো, রিলেটিভলি হাই টেম্পারেচার যদি রাখো, at high temperature the adsorption of gas increases relatively less with the increase in pressure। কারণ দেখ, টেম্পারেচার যদি তুই বেশি রাখিস তাহলে কি হচ্ছে, মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেশি, তো অ্যাডজর্পশন প্রসেস কিন্তু লো টেম্পারেচারে ভালো হয়। তো স্বাভাবিক ব্যাপার, মলিকিউলগুলো যদি কাইনেটিক এনার্জি কম হয় তাহলে কোনো সারফেসে গিয়ে আটকাতে সুবিধা হবে। তো কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর যে প্রেসার বাড়ালে সবসময় অ্যাডজর্পশনটা বাড়ে, প্রেসার ইনক্রিজ করলে অ্যাডজর্পশন ইনক্রিজ করে, এটা ঘটনা। কিন্তু প্রেসার ইনক্রিজ করলে যে অ্যাডজর্পশন ইনক্রিজ করছে সেটা টেম্পারেচারের উপরেও বিষয়টা ডিপেন্ডেন্ট, যদিও আমরা টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি। কিন্তু আমরা কি বলছি না, যখন টেম্পারেচারটা লো রাখা হয়েছে তখন কিন্তু প্রেসার বাড়লে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা খুব র্যাপিডলি বাড়ে। কিন্তু যখন টেম্পারেচারটা হাই রাখা হয়েছে তখনও কিন্তু প্রেসার বাড়ালে অ্যাডজর্পশন বাড়বে, কিন্তু তার ইনক্রিজ, যেটা রেট অফ ইনক্রিজ যেটা, সেটা অতটা বেশি হবে না, সেটা কম্পারেটিভলি কম হবে। তো অ্যাডজর্পশন আইসোথার্মে কিন্তু এই বিষয়টা পরিষ্কার যে যদি প্রেসারের ফুল এফেক্ট তুমি পেতে চাও তাহলে টেম্পারেচারটা একটু লোয়ার টেম্পারেচারের দিকে কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা সমস্ত বিষয়টা গ্রাফিক্যালি মেজার করার চেষ্টা করব। এফেক্ট অফ প্রেসার অন দ্য অ্যাডজর্পশন অফ গ্যাস। তুই দেখ যে আমি তোকে টোটাল বিষয়টা বোঝাচ্ছি, তুই ভালো করে শোন। প্রেসার বাড়ালে অ্যাডজর্পশন বাড়বে, ঠিকই কথা, কিন্তু একই হারে বাড়বে না। কেমন না, আমি তোকে যদি ফিক্সড টেম্পারেচারে আমি তোকে বলি, সেখানে সবসময় অ্যাডজর্পশনটা হচ্ছে কি না, একটা পার্টিকুলার টাইম পরে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস। ইকুইলিব্রিয়াম প্রসেস মানে কি? ইকুইলিব্রিয়াম প্রসেস মানে আমি আগে বলেছিলাম যে অ্যাডজর্পশন এবং কি ডিজর্পশন, মানে অ্যাডজর্পশন হবে
আবার মলিকিউলগুলো বেরিয়ে যাবে, আবার অ্যাডজর্পশন হবে, আবার মলিকিউল বেরোবে। দেয়ার ইজ সাম ইকুইলিব্রিয়াম, মানে রেট অফ অ্যাডজর্পশন ইকুয়ালস টু রেট অফ ডিসঅর্পশন হবে। তো এই যে ইকুইলিব্রিয়াম প্রসেসটা যে হচ্ছে, সেখানে গ্যাসিয়াস মলিকিউলস গুলো প্রথমে প্রেসারটা যত তুমি বাড়াবে তত অ্যাডজর্পশনটা বাড়তে থাকে। ইনিশিয়ালি কি হয় না, ইনিশিয়ালি তুমি প্রেসার যতটা বাড়াবে অ্যাডজর্পশনটা বাড়তে থাকবে। প্রেসার অফ দ্য গ্যাস ইনিশিয়ালি কি হয়ে যাবে না, গ্যাসের যে প্রেসার, মানে এই যে মলিকিউলগুলোর এইখানের যে প্রেসার, সেই প্রেসারটা ইনিশিয়ালি কি হবে, ডিক্রিজ করে যাবে। কেন ডিক্রিজ করে যাবে না, মলিকিউলগুলো তো এসে এর গায়েতে আটকাচ্ছে, এর গায়েতে আটকে যাচ্ছে। তো যদি মলিকিউলগুলো গিয়ে ওর গায়েতে আটকে যায়, তাহলে কি হবে সেখানে, মলিকিউলগুলো যদি গিয়ে ওর গায়েতে, এখানে যে মলিকিউলটা রয়েছে সেই মলিকিউলটা গিয়ে যদি ওর গায়েতে আটকে যায়, এই মলিকিউলটা গিয়ে যদি ওর গায়েতে আটকে যায়, তাতে কি হবে, তাতে এখানকার প্রেসারটা যেটা ছিল সেই প্রেসারটা ডিক্রিজ করে যাবে। কিন্তু বলছে যে দেখ ভালো করে, প্রেসার ইনিশিয়ালি ডিক্রিজেস, কারণ ইনিশিয়ালি কি হচ্ছে, ইনিশিয়ালি অ্যাডজর্পশন অকার্স, অ্যাডজর্পশন ইনিশিয়ালি হচ্ছে, তো সেই জন্য অ্যাডজর্পশন যেহেতু ইনিশিয়ালি হচ্ছে, সেই জন্য প্রেসারটা ডিক্রিজ করছে, বাট বিকামস কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট লেখা আছে, কনস্ট্যান্ট আফটার সাম টাইম। আফটার সাম টাইম কনস্ট্যান্ট হচ্ছে কেন না, যখন রেট অফ অ্যাডজর্পশন আর রেট অফ ডিসঅর্পশন যখন সমান হয়ে যাবে, তখন তো প্রেসারটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ যতটা অ্যাডজর্বড হচ্ছে ততটাই ডিসঅর্পশন হচ্ছে, দুটোই একই সাথে ইকুয়াল রেটে চলতে থাকছে। ভাই সিম্পল কথা এটা, যে যতটা গ্যাস মলিকিউলস ওখানে গিয়ে আটকে যাচ্ছে ততটাই বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল যে গ্যাসের যে প্রেসারটা, যেটা সেই প্রেসারটা আলটিমেটলি এক হয়ে গেল, সেম হয়ে গেল, প্রেসারে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই অবস্থাটাকেই বলে কি ইকুইলিব্রিয়াম। তো যখন কোনো ক্লোজড কন্টেনারের মধ্যে এই ঘটনা ঘটানো হয়, একটা পার্টিকুলার টাইম বাদে গিয়ে কিন্তু প্রেসারটা কি হয় না, ইকুইলিব্রিয়াম হয়ে যায়, মানে কনস্ট্যান্ট হয়ে যায়, এটা হতে থাকে। তো সেই জন্য ধরে নেওয়া হয় যে সব সময়তেই কিন্তু একটা ইকুইলিব্রিয়াম প্রসেস জেনারেট করছে। এবারে দেখ, এই ইকুইলিব্রিয়াম প্রসেস যে জেনারেট করছে এবং যার ফলে একটা টাইম বাদে গিয়ে প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই টোটাল পাথওয়েটাকে আমাকে স্টাডি করতে হবে, মানে শুরুর থেকে কিরকম হচ্ছে, কিছু সময় বাদে গিয়ে কেমন হচ্ছে এবং শেষে কেমন হচ্ছে। প্রেসার চেঞ্জের সাথে সাথে এই যে অ্যাডজর্পশনটা কন্টিনিউয়াসলি যে চেঞ্জ হচ্ছে, সেটা কেমন ভাবে হচ্ছে সেটাকে আমাকে স্টাডি করতে হবে। তো ইকুইলিব্রিয়াম যখন এসেই গেল, তখন কিন্তু রেট অফ অ্যাডজর্পশন, রেট অফ ডিসঅর্পশন দুটোই একই রকমের হচ্ছে। এবং যে কথা আমি বারবার বলছি, যে এখানে কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ অ্যাডজর্পশন, রেট অফ ডিসঅর্পশন কিন্তু দুটো ইকুয়াল হয়ে যায়, এবং যার জন্য প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট, গ্যাসের মধ্যেকার প্রেসার, আমি যেটা বাইরে থেকে চেঞ্জ করছি সেই প্রেসারের কথা বলছি না, গ্যাসের মধ্যেকার প্রেসারটা কিন্তু কন্টিনিউয়াসলি কি হতে থাকে, ডিক্রিজ করতে করতে একসময় ইকুইলিব্রিয়ামে চলে আসে। তো এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীকে স্টাডি করতে গেলে আমাকে কি করতে হবে না, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বেশি হচ্ছে কি কম হচ্ছে সেটাকে মেজার করতে হবে। তো সেই মেজারমেন্টটা কি করে করা হয়, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন? এটা ইকুয়ালস টু এক্স বাই এম। এক্স বাই এম মানে, এক্স বাই এম মানে হচ্ছে, এক্স হচ্ছে মাস অফ অ্যাডজর্বেট, মানে যেটা অ্যাডজর্পশন হচ্ছে এই সারফেসের উপরে, যেটা অ্যাডজর্বড হচ্ছে তার মাস হচ্ছে এক্স, আর এটার মাস হচ্ছে কি এম। তো কত মাসের অ্যাডজর্বেন্ট নেওয়া হয়েছে এবং তার উপরে কতটা অ্যাডজর্পশন হচ্ছে, এক্স বাই এমটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। ভালো করে মনে রাখবি এই কোয়ান্টিটিটা, এক্স বাই এম, মানে এক্স হচ্ছে কতটা অ্যাডজর্পশন হচ্ছে, আর এম হচ্ছে যে কতটা মেটেরিয়ালের উপরে
তো এগুলোতে গ্রামে এক্সপ্রেস করা হয়, কত গ্রাম অ্যাডজর্পশন হচ্ছে। তো এক্স বাই এমটাকে বলে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। তো আমরা যখনই সবসময় মেজার করবো এই এক্স বাই এম ভ্যালুটা মেজার করবো। দেখ সিম্পল ব্যাপার, তুই যদি 1 গ্রাম চারকোল নিস তার মধ্যে অ্যাডজর্পশনটাও কম হবে, গ্যাসের অ্যাডজর্পশনটা কম হবে। কিন্তু যদি 50 গ্রাম চারকোল নিস তাহলে অ্যাডজর্পশনটা বেশি হবে। তাহলে কতটা তুমি কি নিচ্ছ তার উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করছে। সেই জন্য অ্যাডজর্পশন এখানে বেশি হচ্ছে ওখানে কম হচ্ছে এরকম ফালতু কথা বলে লাভ নেই। তোকে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যে কতটা তুমি চারকোল নিয়েছো, কতটা তুমি গ্যাস নিয়েছো, এদের রেশিওটা করতে হবে। তো সেই জন্য এই দুটো কোয়ান্টিটির উপরেই বিষয়টা ডিপেন্ডেন্ট। তাই এক্স বাই এম ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যখনই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনের কথা বলবো তখন এক্স বাই এম এই কোয়ান্টিটির কথাই বলবো। তো এখন এই এক্স বাই এম যে কোয়ান্টিটিটা সেটা কি হচ্ছে আমি তোকে একটা গ্রাফে দেখাচ্ছি, তুই দেখ। এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব দরকারি। আমি এই গ্রাফটা স্টাডি করতে তোকে দেখাবো যে কিভাবে স্টাডি করবি, সমস্ত কিছুই তোকে বলবো। প্রথম কথা হচ্ছে এই গ্রাফটা কিভাবে স্টাডি করা হয়েছে কি না কি সেটা আমি তোকে বলছি। ফার্স্ট থিং, এটা হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, না হলে এর নাম আইসোথার্ম হতো না। আইসোথার্ম নামটাই হয়েছে মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডজর্ব মানে এক্স বাই এম যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন সেটা প্রেসার যেমন বাড়ছে কি হয় না ইনিশিয়ালি খুব বাড়তে থাকে। দেখ প্রথমে কিন্তু এটা বাড়ছে বাড়ছে বাড়ছে, প্রথমে কিন্তু চড়াভাবে বাড়ছে, বাড়তে বাড়তে পরের দিকে বাড়াটা একটু কমে গেছে এবং একটা টাইম বাদে গিয়ে প্রায় প্যারালাল হয়ে গেছে। তাহলে প্রথমে গ্রাফটা স্টাডি কর, একটা টাইম বাদে প্রায় প্যারালাল হয়ে গেছে মানে আর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে অ্যাডজর্পশন আইসোথার্মের গ্রাফে তুই কি দেখতে পাচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস এটা যে যত তুই প্রেসার ইনিশিয়ালি শুরুতে যত তুই প্রেসার বাড়াচ্ছিস তত এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, মাইন্ড দ্যাট টার্মিনোলজিটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। তো যত যত প্রেসার তুই ইনক্রিজ করছিস এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, একটা টাইম বাদে গিয়ে কিন্তু সেটা বাড়াটা একটু কমে আসছে, যেটা শেষ পর্যন্ত আবার কোনো চেঞ্জ হচ্ছে না। এখন এই সমস্ত ব্যাপার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো স্টাডি করেছিলেন কে না সায়েন্টিস্ট ফ্রেন্ডলিচ। ফ্রেন্ডলিচ বলে যে সায়েন্টিস্ট যাকে তুই দেখতে পাচ্ছিস, তিনি 1910-এ একটা পেপার পাবলিশ করেছিলেন। 1909 থেকে 1911-এর মধ্যেই সেই কাজটা হয়েছিল। তো তিনি এই টোটাল ব্যাপারটাকে স্টাডি করেছিলেন এবং স্টাডি করে তার এক্সপ্লানেশন এবং ইকুয়েশন ইত্যাদি দিয়েছিলেন, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ফ্রেন্ডলিচ ছাড়া আরো অনেকে সায়েন্টিস্ট এই ধরনের স্টাডি করেছেন, কিন্তু সেগুলো আমাদের সব সিলেবাসের মধ্যে নেই, আমাদের ফ্রেন্ডলিচটাই সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই ফ্রেন্ডলিচ আইসোথার্ম সেটা তিনি কিভাবে স্টাডি করেছিলেন না এই যে গ্রাফটা যেটা ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম, সেই গ্রাফটাতে কয়েকটা বিষয় উনি বলেছিলেন। আমরা সেই বিষয়টা নিয়ে আমি তোকে বলছি, কি ব্যাপার না ব্যাপার আমি তোকে বলছি। তুই আগে বিষয়টা দেখ কি না উনি যে গ্রাফটা এক্সপেরিমেন্টালি যে গ্রাফটা পাওয়া গেছে সেই গ্রাফটাতে স্টাডি করে উনি প্রথমত দেখেছিলেন যে এই যে এক্স বাই এম বলে যে কোয়ান্টিটিটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি, কিন্তু ফর এ পার্টিকুলার রেঞ্জ অফ প্রেসার, মানে একটা পার্টিকুলার প্রেসারের রেঞ্জে কিন্তু এটা, কিন্তু তারপরে কিন্তু পি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়। তাই উনি যখন এরকম কনস্ট্যান্ট বসিয়েছেন তখন এখানে ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে এক্স বাই এম ইকুয়ালস টু কে একটা কনস্ট্যান্ট এবং পি টু দি পাওয়ার 1/n বলে একটা কোয়ান্টিটি লিখেছেন, যেখানে n এর ভ্যালু কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু, সেটা 1 2 3 4 এরকম ভ্যালু হতে পারে,
কিভাবে হতে পারে না হতে পারে আমি তোকে বলছি, কিন্তু এন বা কে এগুলো হচ্ছে একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট। আর প্রেশারটা তো আমরা চেঞ্জ করছি, প্রেশার তো কনস্ট্যান্ট হওয়ার প্রশ্ন নেই, টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তো উনি এই ইকুয়েশন দিলেন, মানে ইকুয়েশনটা দাঁড়ালো এক্স বাই এম ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1 বাই এন। এই হচ্ছে ইকুয়েশন। তো এই যে ইকুয়েশন এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা এই গ্রাফটার এক্সপ্লানেশন দেব কিভাবে, বা এন এর ভ্যালু কি কি হতে পারে না হতে পারে সেটার কথা আমরা এবারে যাব। তো এই গ্রাফটার পরপর পার্ট ওয়াইজ আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কয়েকটা বিষয় লক্ষ্য রাখা দরকার, সেটা হচ্ছে যে একটা টাইমে দেখা যাচ্ছে যে এক্স বাই এম এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, মানে এই যে ভ্যালুটা যেটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। একটা পার্টিকুলার প্রেসারে এটা হচ্ছে, পিএস বলে যে প্রেসার, সেই প্রেসারে হচ্ছে। তারপরে আর যদি প্রেসার আমরা বাড়াইও, এখানে যদি প্রেসার আমরা ইনক্রিজ করিও, কিন্তু এক্স বাই এমটা কিন্তু ইনক্রিজ করছে না, এক্স বাই এমটা ইনক্রিজ করা বন্ধ হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্টে অ্যাডজর্পশন হয়েছে, ওর চাইতে বেশি অ্যাডজর্পশন হওয়া প্রেসার বাড়িয়ে সম্ভবপর নয়। তাই এই প্রেসারটাকে কি বলে? এই প্রেসারটাকে বলে কি না স্যাচুরেশন প্রেসার। এই প্রেসারটাকে বলে স্যাচুরেশন প্রেসার। যে প্রেসার বাড়িয়ে আর তুমি অ্যাডজর্পশন ইনক্রিজ করতে পারবে না, এখানে কি নো চেঞ্জ, এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ডান দিকে। তাহলে যে প্রেসারে গিয়ে, প্রেসার বাড়াতে 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 যে প্রেসারে গেলে আর এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বা এক্স বাই এম এর ভ্যালু আর কোনো পরিবর্তন হয় না, আর কোনো চেঞ্জ হয় না, তারপরে তুমি অনন্ত পর্যন্ত প্রেসার বাড়িয়ে যাও, কিন্তু কোনো চাপ নেই, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এক্স বাই এম এর ভ্যালুটা ইনক্রিজ করবে না। তাই ওই প্রেসারটা, যে প্রেসারে এমনটা হয়, সেই প্রেসারটাকে বলে কি স্যাচুরেশন প্রেসার। তো এই স্যাচুরেশন প্রেসারে দেখা যাচ্ছে যে স্যাচুরেশন প্রেসারে অ্যাডজর্পশনটাও কিন্তু স্যাচুরেশন স্টেটে চলে এসছে। দেখ, একটা খুব কমন সেন্সের ব্যাপার যে একটা সারফেসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যে এতটা সারফেস রয়েছে, তার উপরে যদি অ্যাডজর্পশনটা হয়, তাহলে সব যদি সারফেস অকুপাইড হয়ে যায়, তাহলে তো আর চাইলেও তুই বেশি অ্যাডজর্পশন করতে পারবি না। আজকে তুই চিন্তা করে দেখ যে এখানে তোর একটা এরকম একটা সারফেস রয়েছে, তো এই জায়গাগুলো সবগুলো যদি তুই পূরণ করে দিস, সবগুলো যদি তুই আটকে দিস, তাহলে তার উপরে আরো যদি প্রেসার বাড়িয়ে দিস, তাহলে কি অ্যাডজর্পশন বাড়বে? অ্যাডজর্পশন বাড়বে না। তুই যদি 100 পেয়ে যাস, তারপরে যদি তুই আরো কোশ্চেনের অ্যান্সার লিখতে শুরু করিস, আরো যদি সুন্দর করে লিখিস যে আরো আমি ভালো করে লিখবো, 100 পেয়েছি আবার আরো লিখতে থাকি, তুই কি 110 পাবি? পাবি না। ওটা হচ্ছে স্যাচুরেশন নাম্বার, মানে ম্যাক্সিমাম নাম্বারে তুই পৌঁছে গেছিস, তারপরে আর কোনো নাম্বার বাড়তে পারে না। ওটা অ্যাডভার্টাইজমেন্টেই দেখায়, নটরাজ পেন্সিল দিয়ে লিখেছে 110 পেয়েছে, এক্সট্রা 10 মার্কস ফর হ্যান্ড রাইটিং, ওগুলো অ্যাডেতেই দেখায়। এক্সট্রা 10 মার্কস কখনো হ্যান্ড রাইটিং এর জন্য দেয় না, 100তে 110 কখনো দেয় না। তো যাকে এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে স্যাচুরেশন প্রেসার, সেটার উপরে যদি তুমি বাড়াও, তাহলে স্যাচুরেশন স্টেটে যেহেতু চলে গেছে, এক্স বাই এম এর এটা হচ্ছে কি এক্স বাই এম, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে। তাই তারপরে যদি তুমি আরো বেশি প্রেসার দাও, তাহলে কোনো চান্স নেই, কোনোভাবেই কিন্তু সেটা বাড়বে না। এটা কিন্তু বুঝে নিতে হবে তোকে, কারণ তার সমস্ত জায়গা অকুপাইড হয়ে গেছে। এবারে বিষয়টা দেখ যে আমরা তো প্রেসার বাড়াচ্ছি, তো স্যাচুরেশন স্টেট তখন সমস্ত জায়গায় একটা ইউনিফর্ম ইউনিমলিকুলার লেয়ার অন অল
সারফেস অফ দ্য অ্যাডসর্বেন্ট। পুরো সারফেস, সমস্ত জায়গাটা, এখানে হয়তো ফাঁকা রয়েছে দেখা যাচ্ছে, কিন্তু পুরো জায়গাটা যদি অকুপাই করে যায়, পুরো জায়গাটা যদি অকুপাই করে যায়, টোটালি অকুপাইড, টোটালি অকুপাইড, সেই অবস্থায় কি বলবি? স্যাচুরেশন বলবি। কোনো চান্স নেই, আর ফার্দার হবে না, স্যাচুরেশন হয়ে গেছে, আর কি করা যাবে? আর তো প্রেসার বাড়িয়ে, এইসব বাড়িয়ে তো কোনো লাভ নেই, তোর কোনো চেঞ্জ হবে না। এবারে দেখ, প্রথম আমি তোকে যেটা কথাটা বলছি, তুই ভালো করে আমার কথাটা দেখ। যখন লো প্রেসার রয়েছে, মানে প্রেসার একটু কমের দিকে রয়েছে, এইসব জায়গা হচ্ছে লো প্রেসার, এইগুলো হচ্ছে লো প্রেসার, প্রেসার আস্তে আস্তে বাড়ছে। লো প্রেসারে মানে ও থেকে এ পর্যন্ত যে পয়েন্টটা, এই পর্যন্ত কিন্তু গ্রাফটা নিয়ারলি স্ট্রেট লাইন, মানে মোটামুটি স্ট্রেট লাইনের মতোই আছে। দেখ, ছোটখাটো এদিক ওদিক হতে পারে, কিন্তু নিয়ারলি কি ধরনের রিলেশনশিপটা ফলো করছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম কথা হচ্ছে যে লো প্রেসারে কিন্তু এটা মোরলেস এটা কিন্তু স্ট্রেট লাইনের মতোই রয়েছে। যদি স্ট্রেট লাইনের মতো থাকে, ও থেকে এ পর্যন্ত, আপ টু এ, তারপরে বলছি না আমি, এই পর্যন্ত বলছি, তারপরে বেঁকেছে চুড়েছে সেসব আমি পরে আসছি, কিন্তু ও থেকে এ পর্যন্ত যেটা, সেটাতে কি হয়েছে, সেটাতে কিন্তু স্ট্রেট লাইনের মতোই লাগছে, নিয়ারলি স্ট্রেট। স্ট্রেট লাইন যদি লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি রিলেশনশিপটা ওখানে কি হচ্ছে, এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1, কারণ এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন, পি যেমন যেমন বাড়ছে, এক্স বাই এম তেমন তেমন বাড়ছে, তাই এটা প্রপোর্শনাল পি টু দি পাওয়ার 1, এটা বলতেই পারি পি টু দি পাওয়ার 1। তো এক্স বাই এমও বাড়ছে, পিও বাড়ছে, তাই ওটা নিয়ারলি স্ট্রেট, এটাও বাড়ছে ওটাও বাড়ছে, নিয়ারলি স্ট্রেট যাচ্ছে। তাহলে ও থেকে এ পর্যন্ত যে রিলেশনশিপটা ইউজ হবে সেটা আমি তোকে বোঝাতে পারলাম। লো প্রেসারে এক্স বাই এম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি, প্রেসারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবারে হলো, এবারে তুই চল ভেরি হাই ভ্যালুতে এই জায়গাটা চলে এলি। এই জায়গাটা কি না, এর করসপন্ডিং যদি তুই নিচের দিকে আসিস, এরকম যদি নিচের দিকে চলে আসিস, এই জায়গাটা যদি আসিস, তাহলে এই জায়গাটা কি না, এটা হচ্ছে কম্পারেটিভলি হাই প্রেসার। তো হাই ভ্যালু যখন, প্রেসারের যখন ভ্যালুটা হাই, তখন কিন্তু আবার কি না, প্রেসারের সাথে কোনো চেঞ্জ হচ্ছে না। হাই ভ্যালু যখন, তখন প্রেসার বাড়িয়েও কিন্তু এক্স বাই এমটা চেঞ্জ হচ্ছে না। তাহলে কেমন রিলেশনশিপ ওখানে, তাহলে কেমন রিলেশনশিপ না, ওখানে হচ্ছে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 0, মানে পি এর উপরে ডিপেন্ডেন্সি নেই। পি টু দি পাওয়ার 0 মানে কি, পি টু দি পাওয়ার 0 মানে পি এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখ যে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1 এখানে, আর হাই প্রেসারে এক্স বাই এম পি টু দি পাওয়ার 0। তাহলে এই যে রাস্তাটা এ থেকে বি, এটা কিন্তু পি টু দি পাওয়ার 1 থেকে 0 এই জার্নিটাই হয়েছে, পি টু দি পাওয়ার 1 থেকে 0 এটা হয়েছে। তো এখন তুই বোঝার চেষ্টা কর যে লো প্রেসারে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি, হাই প্রেসারে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 0। তো মাঝখানের যে ইন্টারমিডিয়েট যে প্রেসারটা, সেই প্রেসারে তাহলে কি হবে সেটা বোঝার চেষ্টা কর। এবারে দেখ পরের স্টেপটা দেখ, আমি অনেকগুলো গ্রাফ পরপর দিয়ে তোকে দেখাচ্ছি। এবারে হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এই যে ভায়োলেট কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু অফ পি, এটা হচ্ছে মাঝখানের যে জায়গাটা। এখন এই মাঝখানের যে জায়গাটা, সেই জায়গার নিচেতে কিন্তু পি টু দি পাওয়ার 1 আছে, আর উপরে হচ্ছে পি টু দি পাওয়ার 0 আছে। তার মানে এই জায়গাটা কিন্তু সবসময়তেই 1 এর চাইতে কম, 1 আর 0 মধ্যে। তো 1 আর 0 মধ্যে যদি হয়, তাহলে
আমি লিখতে পারি যে এই জায়গাটায় কিন্তু পি টু দি পাওয়ার 0 থেকে 1 এর মধ্যে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 0 টু 1 এইটুকুর মধ্যে। সিম্পল ব্যাপার, জটিলতার কোনো প্রশ্ন নেই। তো 0 থেকে 1 এই যে রেঞ্জটা, সেটাকে আমি দেখাবো কি করে, বোঝাবো কি করে? না, এটা 1/2, 1/3, 1/4 এইগুলো সবই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে 1/1, 1/2 এরকম যদি তুই করতে থাকিস 1/1, 1/2, 1/3, 1/4, এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? 0-র দিকেই যাচ্ছে না? তাহলে রিলেশনশিপটা কিন্তু আমরা লিখবো যেটা, সেটা কিন্তু পি টু দি পাওয়ার 1 বাই সামথিং আমরা লিখবো। দেখ যে এখানে পি টু দি পাওয়ার এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n, যেখানে n একটা পজিটিভ ইন্টিজার। এবার ধর তুই 2 লিখলি, তাহলে পি টু দি পাওয়ার 0.5 হলো। তুই 3 লিখলি, তাহলে 0.3 হলো। এরকম ধরনের করে 0.33 হলো। এইভাবে কিন্তু তুই রিলেশনশিপটা, তাহলে গ্রাফের 3টে পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে কি না লো প্রেশার, একটা পার্ট কি হাই প্রেশার, আর একটা পার্ট কি ইন্টারমিডিয়েট প্রেশার। ফ্রেন্ডলিজ প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে কি রিলেশনশিপ ওবে করছে সেই জিনিসটা কিন্তু উনি বুঝিয়েছেন, বলেছেন, এবং সেটার কথাই আমি তোকে বললাম। তো তাহলে আমরা যদি এই গ্রাফটা ট্রিটমেন্ট করি, তাহলে পরিষ্কার বুঝতে পারছিস যে গ্রাফের এই অংশটা কিন্তু এক্স বাই এম পি টু দি পাওয়ার 1, এক্স বাই এম পি টু দি পাওয়ার 0 to 1, এক্স বাই এম পি টু দি পাওয়ার 0 ইন্টারমিডিয়েট ভ্যালুর জন্য এটা হচ্ছে। এবং এখান থেকে আমরা সব জায়গার ক্ষেত্রেই আমরা রিলেশনশিপটা এটা লিখতে পারি যে এক্স বাই এম পি টু দি পাওয়ার 1/n। কারণ যদি তুই 1 লিখিস তাহলে এখানে হয়ে যাবে, যদি তুই 0 লিখিস তাহলে এখানে চলে আসবে। তো এই রিলেশনশিপটা দিলে পুরো জায়গাটাই আমরা এক্সপ্লেন করতে পারছি। তাহলে এই টোটাল গ্রাফটা এক্সপ্লেন হবে এক্স বাই এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু পি টু দি পাওয়ার 1/n। কনস্ট্যান্ট হচ্ছে কে, তাহলে এন কে ডিপেন্ড আপন দ্য নেচার অফ দ্য, এগুলো কিন্তু এগুলো কনস্ট্যান্ট, এবং কি ধরনের অ্যাডসরবেট আছে, কি ধরনের অ্যাডসরবেন্ট আছে, সেগুলোর ওপরেই কিন্তু এই পার্টিকুলার বিষয়গুলো ডিপেন্ড করে। যে এই ভ্যালুগুলো কিন্তু ডিপেন্ড করে যে অ্যাডসরবেন্ট তাদের উপরেই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ডিপেন্ড করে যে কোন ভ্যালুটা হবে না হবে, সেটা কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তো আমি তোকে বললাম যে ফ্রেন্ডলিজ যে ইকুয়েশন দিয়েছিলেন, ফ্রেন্ডলিজ যে রিলেশনশিপ দিয়েছিলেন, সেই রিলেশনশিপের উপর বেস করে আমি তোকে বললাম যে কিরকম। এবারে এই রিলেশনশিপটা থেকে আমি কি করে এন এর ভ্যালু পাবো? দেখ, আমি বলছি যে এনটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বা কেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু আমাদের তো ভ্যালুটা পেতে হবে যে কত ভ্যালু, যদি কোনো পার্টিকুলার কেসে বলে এক্সপেরিমেন্টের সময় কত ভ্যালু, সেটা তো পেতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি এবারে তোকে বলছি যে ফ্রেন্ডলিজ অ্যাডসর্পশন যে আইসোথার্ম, সেই আইসোথার্মে সাধারণত এন এর ভ্যালু দেখা যায় যে 0 থেকে 1 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু কমনলি নোন যেগুলো সেগুলো 0.1 থেকে 0.5 এর মধ্যেই হয়। তো এই ভ্যালুটাকে কি করে পাওয়া যাবে 0.1 থেকে 0.5, সেটা আমি তোকে বলছি, সেটা তুই শোন কিভাবে এই ভ্যালুটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি, মানে ভ্যালুটা পেতে পারি, ভ্যালুটা ডিটারমিন করতে পারি। তো ডিটারমিন করার জন্য খুব সিম্পল প্রসেস রয়েছে। সেটা কি না, আমরা এই যে ইকুয়েশন, যেটা কি ইকুয়েশন না এক্স বাই এম কেপি, এই 1/n এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে কি হয়, এক্স বাই এমটা মানে পি টু দি পাওয়ার 0, মানে এক্স বাই এমটা কনস্ট্যান্ট, মানে এই পোর্শনটার কথা বলছি, এই পোর্শনটা কনস্ট্যান্ট হয়। তো এখন কনস্ট্যান্ট ওই পোর্শনটা, সে কথা আমি আগেই বলেছি যে টোটালটা কনস্ট্যান্ট হবে, এবং এইখানের পোর্শনটা যেটা আগের পোর্শনটা রয়েছে, যদি তুই 1/n এর জায়গায় যদি 1 বসাস তাহলে সেখানে পি টু দি পাওয়ার 1 হবে, এবং এখানে পি টু দি পাওয়ার 1 এর সাথে ডাইরেক্টলি পোর্শন হবে। তার মানে এই ফর্মুলাটা সেটা সব জায়গায় ইউজ করা যাবে, মানে হাই টেম্পারেচার, হাই প্রেসারে বা লো প্রেসারে সব জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারবো। এখন বক্তব্যটা হচ্ছে যে
যত টেম্পারেচার তুই বাড়াতে থাকবি, প্রেসার যা করছিস, প্রেসার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, প্রেসারের কথা তো আমি আগেই বলেছি। কিন্তু টেম্পারেচার যদি প্রেসার যা চেঞ্জ করছিস, যদি টেম্পারেচারটা ফিক্সড টেম্পারেচার যদি চেঞ্জ করিস, সেরকম যদি বাড়াতে থাকিস টেম্পারেচারটা, ইভেন এখানেও বেড়ে গেছে 270, যদি বাড়াতে থাকিস তাহলে কি হবে না, অটোমেটিক্যালি এক্স বাই এম ভ্যালুটা দেখ, এখানে এক্স বাই এম ভ্যালুটা যতদূর পর্যন্ত হাইয়েস্ট ভ্যালুটা হয়েছে, এই যতদূর পর্যন্ত এখানে কিন্তু এক্স বাই এম ভ্যালুটা কিন্তু নেমে এসছে। দেখ এখানে 20 আর 30-এর মধ্যে হয়েছে, এখানে 40 আর 50-এর মধ্যে হয়েছে, এখানে আরো 10-এর পর্যন্ত নেমে এসছে। তার মানে বুঝতেই পারছিস যে টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন সেটা ডিক্রিজ করে। সেটা আমি আগেও তোকে বলেছি, এই আজকে পড়ানোর শুরুতেই আমি তোকে বলেছি, অ্যাডজর্পশন আইসোথার্ম পড়াবার সময়তেই বলেছি। এছাড়াও আমি এখানে গ্রাফেতেও ছবিতেও দেখালাম। এখন বক্তব্যটা হচ্ছে যে আমি এন এর ভ্যালুটা পাবো কি করে। দেখ বোথ সাইড তুই লগ নিয়ে নিবি, হ্যাঁ, টেকিং লগ টু বোথ সাইড, দুদিকে তুই যদি লগ নিয়ে নিস তাহলে লগ এক্স বাই এম লগ কে 1/n লগ পি, এটা হয়ে গেল। এবারে এই ইকুয়েশনটাকে যদি ভালো করে দেখিস তাহলে এটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এই ফর্মে রয়েছে ইকুয়েশনটা। কারণ তুই যদি এটাকে তুই y ইকুয়ালস যদি লগ x বাই m, mx হচ্ছে m, এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1/n, আর x হচ্ছে লগ p, আর ইন্টারসেপ্ট c হচ্ছে লগ k। এই ইকুয়েশন থেকে তুই কেও বের করতে পারিস, ইন্টারসেপ্ট থেকে তুই এমও বের করতে পারিস। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা y ইকুয়ালস টু mx প্লাস c লগ ফর্মে দিলে স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে তুই কিন্তু তুই এটা তুই ক্যালকুলেট করতে পারিস। আমি বলে দিচ্ছি তোকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা, স্ট্রেট লাইনটা এরকম হবে, এবং এই স্ট্রেট লাইনে তুই যদি এখান থেকে যদি তুই গ্রেডিয়েন্ট বের করিস তাহলে সেখান থেকে গ্রেডিয়েন্টের ভ্যালু মানে ট্যান থিটা, এখান থেকে 1/n এর সাথে ভ্যালু পাবি, এখান থেকে এনটা ক্যালকুলেট করতে পারবি। এবং এই যে ইন্টারসেপ্টটা রয়েছে এইটাই ইকুয়ালস টু লগ কে, এই লগ কে এর ভ্যালু থেকেও তুই ডিটারমাইন the value of k, এর ভ্যালুটাও তুই বের করতে পারিস। তো এটা ফ্রেন্ডলিজ আইসোথার্মের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা ইম্পর্টেন্ট ইউটিলিটি, যে তুই কিভাবে এন এর ভ্যালু বের করতে পারিস, এবং অ্যাট দ্য সেম টাইম তুই কিন্তু কে এর ভ্যালু বের করতে পারিস, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু ডিটারমিন করতে পারিস। আচ্ছা, এবারে দেখ যে আমরা তো অ্যাডজর্পশন আইসোথার্ম তোকে বললাম, কিন্তু আমরা যে অ্যাডজর্পশনের কথা বললাম এটা হচ্ছে কি না, গ্যাস কোথায় অ্যাডজর্বড হচ্ছে না, গ্যাস সলিডের ওপরে অ্যাডজর্পশনটা হচ্ছে। এই অ্যাডজর্পশনটার কথাই আমি তোকে বলেছি, এই অ্যাডজর্পশনের কথাটাই আমি তোকে বলেছি। এখন আমি তোকে আরেকটা টাইপের অ্যাডজর্পশনের কথা বলবো, যেটাও আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে একটা সলিউশন রয়েছে, অ্যাডজর্পশন ইন সলিউশন। সেই সলিউশনে এই যে মলিকিউলগুলো রয়েছে, এগুলো একটা সলিড রয়েছে, তো সলিডের মধ্যে এই লিকুইড থেকে মলিকিউলগুলো এসে অ্যাডজর্বড হচ্ছে। তো গ্যাসের সাথে সলিডের যেরকম অ্যাডজর্পশন, সেরকম লিকুইড মলিকিউলগুলো সলিডের উপরে অ্যাডজর্পশন হতে পারে একটা পার্টিকুলার টেম্পারেচারে, তো সেটাকে বলে অ্যাডজর্পশন ইন সলিউশন। তো গ্যাসের ক্ষেত্রে যেরকম প্রেসার মেশার দিয়ে আমরা বললাম, কিন্তু সলিউশনের যখন অ্যাডজর্পশন হবে তখন সেখানে কিন্তু এইসব প্রেসারের ফ্যাক্টরটা অবভিয়াসলি থাকবে না, এটা বুঝতেই পারছিস। কারণ প্রেসার ব্যাপারটা কিন্তু এখানে গ্যাস মলিকিউলস এর ক্ষেত্রে তো লিকুইড মলিকিউলস এর ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল নয়, গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ব্যাপারটা। তো অ্যাডজর্পশন ইন সলিউশন কিন্তু এরকম ব্যাপারটা হবে না। তো অ্যাডজর্পশন ইন সলিউশনে
আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধর লিটমাস সলিউশন রয়েছে, তার মধ্যে তুই চারকোল ঢেলে দিবি, তাহলে কি হবে, কিছুক্ষণের মধ্যে যদি নাড়াচাড়া করিস তাহলে লিটমাস সলিউশনটা কিন্তু কি হবে, কালারলেস হয়ে যাবে। তার মানে সলিউশনেও নিশ্চয়ই অ্যাডজর্পশনটা হয়। ডিকালারাইজ করার জন্য চারকোল যথেষ্ট পরিমাণে ইউজ করা হয়, লিটমাস সলিউশনটা আলটিমেটলি কালারলেস একটা সলিউশনে কনভার্ট হয়ে যায়। আবার ধর এখানে চারকোল নেওয়া হচ্ছে এবং সেখানে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, তো অ্যাসিটিক অ্যাসিড যতটা রয়েছে চারকোল নেওয়ার পরে যদি কনসেন্ট্রেশনটা আমি মেজার করি তাহলে সেটা দেখব কি হবে না, কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড সেটা ডিক্রিজ করে যাবে। তো এই যে বিষয়টা, যে কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড ডিক্রিজ করে যাচ্ছে, বা এখানে ধর তুই, আমি তোকে যেটা বলতে চাইছি যে এরকম অ্যাডজর্পশন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সলিউশনের মধ্যেই অ্যাডজর্পশনের বিষয়, সলিউশনের মধ্যেকার যে অ্যাডজর্পশন সেটার কথাই আমরা বলছি। সলিউশনের মধ্যে অ্যাডজর্পশনটা যে হয় সেটা এক্সাম্পল দিয়ে দেখালাম, কিন্তু এই অ্যাডজর্পশনটা কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, মোটামুটি ভাবে গ্যাসের অ্যাডজর্পশনে যেগুলো যেগুলো পড়েছিলাম সেই ব্যাপারগুলোই এখানে রয়েছে, সাথে সাথে আরো কিছু কিছু বিষয় যেগুলো গ্যাসের ক্ষেত্রে ছিল সেগুলো এখানে বাদ গেছে। প্রথম কথা হচ্ছে যে সারফেস এরিয়া, সারফেস এরিয়ার উপরে তো ডিপেন্ডেন্ট, সেটা তো সবসময় জানিস, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, অ্যাডজর্বেট কনসেন্ট্রেশন এবং নেচার অফ অ্যাডজর্বেন্ট এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। তো আমি একটু বলছি, প্রথম কথা হচ্ছে যে টেম্পারেচার অফ দ্য সলিউশন। দেখ, টেম্পারেচার বাড়ালে সবসময় কিন্তু টেম্পারেচারটা তুমি যতই ইনক্রিজ করাবে অ্যাডজর্পশন ডিক্রিজ করবে, সে গ্যাসের ক্ষেত্রেও হতো, এক্ষেত্রেও হবে। এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন মানে x/m ভ্যালুটা ফল করবে যত তুই টেম্পারেচারটা ইনক্রিজ করবি। একই ব্যাপার যে টেম্পারেচার বাড়ালে মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়ে এবং মলিকিউলগুলো অত বেশি অ্যাডজর্পশন হয় না, সেটা তো গেল। দ্বিতীয় কথা হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া তো সম্পর্কে সবসময় তো আমরা একই কথা বলে থাকি যে যত বেশি সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে, সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে ততই কিন্তু এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনও কিন্তু ইনক্রিজ করবে। তো এটা নর্মালি সবসময় যেরকম হয় সেরকমই, সারফেস এরিয়ার সাথে সে কোনো রকমের কোনো কিসের অ্যাডজর্পশন হচ্ছে না হচ্ছে সেসব কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, সবসময় কিন্তু সারফেস এরিয়ার সাথে ব্যাপারটা ডিপেন্ডেন্সি এরকম ধরনের হবে। নেক্সট আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে পোরাস এবং নন পোরাস। এটা আগেও বলেছিলাম যে পোরাস সাবস্টেন্স থাকলে তার কিন্তু অ্যাডজর্পশন, গুড অ্যাডজর্বেন্ট, তারা কিন্তু অনেক ভালো অ্যাডজর্পশন হয়। এটা এই কথাটা আগেও লিখেছিলাম, এখনো লিখে দিয়েছি যে সেটা সলিড বা লিকুইডে কোন অ্যাডজর্পশন হচ্ছে, গ্যাস অ্যাডজর্পশন হচ্ছে কি লিকুইড অ্যাডজর্পশন হচ্ছে, সেসব বড় বিষয় নয়। আচ্ছা, এরপরে যেটা অ্যাডজর্বেট কনসেন্ট্রেশন, হ্যাঁ এইটা হচ্ছে শুধুমাত্র লিকুইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ গ্যাসের ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন বোঝায় না, ওখানে প্রেসার টার্মটা ইউজ হয়, আর এখানে কিন্তু কনসেন্ট্রেশন বা সি টার্মটা ইউজ হয়। দেখ এখানে দেখতেই পাচ্ছিস যে লো কনসেন্ট্রেশন যখন, এখানে কিন্তু লেস নাম্বার অফ মলিকিউল আছে, লো কনসেন্ট্রেশন অ্যাডজর্পশনটা কম হবে, x/m লেস, আর এখানে হাই কনসেন্ট্রেশন হয়েছে x/m টা ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছিস যে কনসেন্ট্রেশন অফ দ্য adsorbate in solution increases, the extent of adsorption increases। তাহলে adsorbate যত বাড়বে, কনসেন্ট্রেশন যত বাড়বে, তত কিন্তু অ্যাডজর্পশনটাও অটোমেটিক্যালি বাড়তে থাকবে। মোটামুটি ভাবে গ্যাসের যে অ্যাডজর্পশন তার মতোই লিকুইডের অ্যাডজর্পশন মোটামুটি একসাথেই যায়, একই রকমের। শুধু প্রেসারের টার্মটা মনে রাখবি যে প্রেসার টার্মটা যেটা গ্যাসে ছিল, গ্যাস অ্যাডজর্পশনে যেটা ছিল সেটা বাদ যাবে, এখানে কনসেন্ট্রেশন টার্মটা কিন্তু লিকুইড অ্যাডজর্পশনে চলে আসবে। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এটা তো নিজে বুঝিস যে লিকুইডের ক্ষেত্রে তার প্রেসার বলে কিছু বোঝায় না, সেখানে কনসেন্ট্রেশনটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য কনসেন্ট্রেশন ব্যাপারটাই আমরা এখানে ইউজ করব। ইভেন ফ্রেন্ডলিসের আইসোথার্মের ইকুয়েশনেতেও আমরা ইউজ করব প্রেসার না ইউজ করে। নেচার অফ দ্য অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট। দেখ অ্যাডজর্বেন্টের মধ্যে তো কেমিক্যাল বন্ড হবে,
বা এই ধরনের বন্ডিং হবে। তো বন্ডিং ব্যাপারটা কিন্তু সবসময় দ্যাট ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ বন্ডিং। বন্ডিং ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে যে কার কার মধ্যে হচ্ছে অ্যাডজর্পশনটা এটা অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের নেচারের উপর ডিপেন্ড করে। কারো কারোর মধ্যে সুন্দর অনেক স্ট্রং বন্ডিং হয়, অ্যাডজর্পশন ভালো হয়। কোনো কোনো ক্ষেত্রে সিলিকা জেল জল এরকম খুব ভালো আর কি অ্যাডজর্পশন হয়, সিলিকা জেল জলকে অ্যাডজর্ব করে। কিন্তু আর চারকোল অ্যামোনিয়া অত ভালো বন্ডিং হয় না। তো ডিপেন্ড করে যে চারকোল সিলিকা যে ওয়াটার মলিকিউল একটা আলাদা ব্যাপার, অ্যামোনিয়া একটা আলাদা মলিকিউল। তো ন্যাচারালি সবসময় একই রকমের হবে না। তো ফ্রেন্ডলিজ আইসোথার্ম ফর সলিউশন আমরা ওই কার্ভটা একই পাবো, একই রকমের কার্ভ। শুধু তুই একটাই কথা মনে রাখবি, আমি তোকে বলে একই রকম ভাবে কার্ভ আমি করে দিয়েছি। এই যে কনসেন্ট্রেশন এখানে প্লট করা হয়েছে, এখানে আগে যেখানে প্রেসার ছিল, প্রেসারের জায়গায় প্রেসারটা বাদ গিয়ে এখানে কনসেন্ট্রেশন এসেছে, আর কিচ্ছুটি না। একদম একই জিনিস যদি সলিউশনের ক্ষেত্রে ফ্রেন্ডলিজ আইসোথার্ম লিখতে দেয়, তাহলে তুই সলিউশনের ক্ষেত্রে সি দিয়ে লিখবি, আর প্রেসারের ক্ষেত্রে যেখানে পি দিয়ে লিখেছিলিস। আর কিছু না, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। এই দেখ, ওখানে লিখেছিলিস কি এক্স বাই এম ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n, এটা গ্যাসে লিখেছিলিস। এইখানে সেই একই জিনিস লিখবি, শুধু এখানে তুই সি লিখবি। সি হচ্ছে, মনে রাখবি, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। এইটা কথাটা মাথায় রাখবি যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মোল পার লিটারে কনসেন্ট্রেশন, ওই জায়গাটা কিন্তু সি দিয়ে লিখতে হবে শুধু, আর কিছু না। প্রেসারের জায়গাতে শুধু ওটা দিয়ে, বাকি যা যা এক্সপ্লানেশন ওখানে ছিল সবই এখানে কাজে লাগবে, কোনো আলাদা কিচ্ছু না। প্রত্যেকটা কথাই কিন্তু ওখানে যা ছিল সেটা এখানে তুই লিখতে পারবি। এবং এইটা y ইকুয়ালস টু mx প্লাস c, এখান থেকে n10 বের করা সবকিছু মানে একদমই সেম ব্যাপার, আলাদা কিচ্ছু না, একেবারেই সিমিলার জিনিস। তো সলিউশন এবং গ্যাসের দুটোর ক্ষেত্রে। আর ওই যে ক্রিটিক্যাল টেম্পারেচার এইসব ঝামেলা কিন্তু সলিউশনের ক্ষেত্রে নেই, কারণ সলিউশনে ওসব ব্যাপার হয় না, সলিউশনে ওসব ব্যাপার নিয়ে আমরা ভাববই না। তো আমি তোকে অ্যাডজর্পশনের টোটাল ব্যাপারটা আগের দিনকার থেকে আজকে পর্যন্ত আমি তোকে বললাম। তবে অ্যাডজর্পশনে কয়েকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে অ্যাডজর্পশন কোথায় কোথায় কাজে লাগে। কারণ ছোটখাটো প্রশ্ন অনেক সময় দেয়। আজকাল ইউজ বা অ্যাপ্লিকেশনের উপর কোশ্চেন বেড়ে গেছে, লাস্ট 2-3 বছরে বেড়ে গেছে। কারণ সবাই এটা বলতে চাইছে যে একটা চ্যাপ্টার সে যখন পড়ছে তখন তার জানা উচিত যে সেগুলো কোথায় কোথায় কাজে লাগে, কি কি কাজে লাগে। তো আমি একটা চ্যাপ্টার পড়লাম, আর আমি শুধু যদি জানি যে এটাই শুধু কাজে লাগে, যে পরীক্ষায় প্রশ্ন আসলে এটা অ্যান্সার দিতে হয়, তো এটা তো ঠিক না। তো অটোমেটিক্যালি কিছু কিছু ব্যাপার কিন্তু এখানে জানতে হয়, বুঝতে হয়। তো সেই জিনিসটার কথাই আমি তোকে বলছি, যে এখানে কি কি কাজে লাগে সেই কথাটা আমি তোকে বলছি, সেটা তুই শোন। প্রথমত প্রথমত যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আচ্ছা, প্রথমত যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, এটা প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম। কি ব্যাপারটা আমি তোকে বলছি, হাই ভ্যাকুয়াম মানে হচ্ছে কি না, অ্যাকচুয়ালি কি হয় না, অনেক জায়গা থেকে এয়ারটাকে সরাতে হয়, এয়ারটাকে মানে সরিয়ে দিতে হয়। তো এয়ারটাকে সরানোর জন্য, এয়ারটাকে তুমি যদি রিমুভ করতে চাও, তাহলে এয়ার রিমুভালটা কিন্তু অত সহজে হয় না। এয়ার রিমুভালটা কিভাবে হয় না, আমরা একটা পাম্প করে সেখান থেকে এয়ারটা বের করি, কিন্তু পাম্প করে এয়ার বের করলেও, পাম্প করে এয়ার যদি তুই বেরও করিস, তাহলে কিন্তু তাও সেটা এয়ারটা পুরোপুরি বেরোবে না, এয়ারটা পুরোপুরি বেরোবে না। কারণ কি না, এখানে কিছু এয়ার আলটিমেটলি থেকেই যাবে, কিছু এয়ারটা ওখান থেকে যেতে চায় না, এয়ারটা আলটিমেটলি থেকে একটা হয়তো কন্টেনার রয়েছে, একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনার থেকে তুই এটা বের করতে চাস, কন্টেনার থেকে তুই সমস্ত এয়ারটা বের করতে চাস। তো এখানে যদি তুই কন্টেনার থেকে সমস্ত এয়ারটা যদি তুই বের করতে চাস, তাহলে সেটা কিন্তু পুরোপুরি এয়ারটা কিছু এয়ার থেকেই যাবে। এখানে যেরকম তুই দেখতে পাচ্ছিস যে কিছু এয়ার কিন্তু ওখানে থেকেই যাচ্ছে, ওখানে কিন্তু বেরোচ্ছে না।
কিন্তু চারকোল দিলে কি হবে না, ওখান থেকে কিন্তু ওই এয়ারটা কিন্তু চারকোল টেনে নেবে এবং সেটা হাই ভ্যাকুয়াম হয়ে যাবে। এটা কোনো একটা জায়গায় পুরোপুরি করার জন্য এটা ইউজ করা যেতে পারে। আবার দেখ যে এখানে ধর তোর একটা গ্যাস মাস্ক যেগুলো হয়, গ্যাস মাস্ক মানে কি অনেক সময় কি হয় না, বিশেষ করে ওই যেসব জায়গায় মানে আগুন টাগুন লেগে যায় আর কি, তো অনেক সময়তেই এমন ধরনের বার্নিং সাবস্টেন্স বেরোয় যে বার্নিং সাবস্টেন্স গুলো কিন্তু কি হয় না, বার্নিং সাবস্টেন্স গুলো নর্মালি হেলথ হ্যাজার্ড, মানে কার্বন মনোঅক্সাইড, ধর কোনো কিছু বার্ন করে, ধর কোনো জায়গায় আগুন লেগে গেছে, এমন একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেখানে কিছু পয়জনাস গ্যাস বেরোচ্ছে, তো আগুন বন্ধ করার জন্য যদি লোকে যায় তাহলে তো সে মরে যাবে। তো সেই জন্য কি করতে হবে না, কিছু গ্যাস মাস্ক থাকে, সেগুলো কি করে না পয়জনাস গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে এবং পিওর গ্যাস যেটা, সেটা পিওর গ্যাস কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে এবং পিওর গ্যাসটা কিন্তু সে ওখানে ইউজ করে। এখানে যেটা তুই দেখতে পাচ্ছিস যে এখানে দেখ যে আমরা যে চারকোল ডাস্ট এখানে এর মধ্যে দিয়ে যাচ্ছে, যে এই যে এটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে দেখ যে অনেকটাই এই যে এই এয়ারগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে তোর ভালো ঠিকঠাক এয়ার, কিন্তু এখান থেকে যে এই মলিকিউলগুলো যেগুলো এই মলিকিউলগুলো এগুলো মলিকিউলগুলো এর মধ্যে যে ঢুকছে এগুলো কিন্তু সব পয়জনাস। এখানে চারকোল ডাস্ট ফিল্টার রয়েছে, এই চারকোল ডাস্ট ফিল্টারটা কিন্তু এগুলোকে আটকে নেবে এবং আটকে নেওয়ার পরে এই ফ্রি এয়ার যেটা সেটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে চলে আসবে। তো এটা খুব ভালো একটা ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার, তো সেটা করা যেতে পারে। তো সেই জন্য এটা হচ্ছে গ্যাস মাস্কের ইউজ আর কি, গ্যাস মাস্কের ইউজ এভাবে তুই করতে পারিস, গ্যাস মাস্ক দিয়ে এটা করতে পারিস। তো পলিউটেড এয়ারটা আলটিমেটলি পিওর এয়ার এ কনভার্টেড হচ্ছে। এছাড়াও হিউমিডিটি কন্ট্রোল মানে কি, হিউমিডিটি কন্ট্রোল মানে হচ্ছে যে যেখানে অনেক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থাকে, অনেক দামি জিনিসপত্র থাকে, যেরকম যে কম্পিউটার এরকম ধরনের দামি জিনিস থাকে, বা এখানে এনএমআর স্পেকট্রোস্কোপি যেটা বাঁদিকে রয়েছে, এনএমআর স্পেকট্রোস্কোপি এরকম ধরনের জিনিসপত্র আছে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, দাঁড়া একটু বাড়িয়ে দিই, এই যে জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো কিন্তু ময়েশ্চারের প্রেজেন্সে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো ময়েশ্চারের প্রেজেন্সে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি হয় না, এগুলোকে বাঁচানোর জন্য এই যে ওই ঘরের মধ্যে কিছু সিলিকা জেল বা এরকম ধরনের যদি কিছু জিনিসপত্র রাখা যায়, এই সিলিকা জেল রাখা রয়েছে বা অ্যালুমিনিয়াম জেল রাখা রয়েছে, এগুলো কিন্তু ময়েশ্চার যেগুলো থাকে অ্যাটমসফিয়ারের যে ময়েশ্চার, সেই ময়েশ্চারগুলোকে কি করে না অ্যাডজর্ব করে, ফলে এয়ারে যে ময়েশ্চার যেটা ওয়াটার ভেপার যেটা সেগুলো কিন্তু কমে যায়, ডিক্রিজ করে। এগুলো যদি কমে যায় তাহলে কি হয় না, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বা দামি জিনিসপত্র যেগুলো ময়েশ্চারে নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো থাকে, সেগুলো ঠিকঠাক থাকে। তো সেই জন্যে অনেক সময়তেই এটা ইউজ করা হয়। একে বলে হিউমিডিটি কন্ট্রোল মানে জাস্ট এমন একটা যে যেখানে কিনা তুই ওই এগুলোকে ইউজ করে তুই ময়েশ্চার কন্টেন্ট কমিয়ে ফেলতে পারিস, অ্যাটমসফিয়ারের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট বা এইসব যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় সেগুলো কি হয় না, এই হিউমিডিটিতে অনেক সময়তেই তার কি হয় না, তার আওয়াজ ফাওয়াজ চেঞ্জ হয়ে যায়। যেসব ঘরে ঘরে প্রচুর এইসব ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো কিন্তু আওয়াজ চেঞ্জ হয়ে যায়, স্ট্রিং এর আওয়াজ চেঞ্জ হয়ে যায়, ময়েশ্চার স্ট্রিং এর উপরে কিছু লেয়ার টেয়ার পরে এইসব হয়, তো অনেক কিছু প্রবলেম হয়। তো সেটা আর কি বন্ধ করার জন্য এটা করা যেতে পারে, এটা কথা আমি বললাম। এরপরে ক্লারিফিকেশন অফ অনেক সময় লাইব্রেরি মিউজিয়ামেও কিন্তু তোর এই হিউমিডিটি কন্ট্রোল ইউজ করা হয়। আর একটা হচ্ছে যে ক্লারিফিকেশন অফ সুগারের মধ্যে একটা ইয়েলো কালার থাকে, সেটা তো আমি আগেও বলেছি তোকে, যে ইয়েলো কালারটা সুগারের মধ্যে যে ইয়েলো কালারটা থাকে
সেই ইয়েলো কালারটা এর মধ্যে দেখ যে ইমপিওর একটা ইয়েলো কালার রয়েছে। এই অবস্থায় যদি তুই এখান থেকে যদি ক্রিস্টালাইজ করিস তাহলে এখান থেকে যে সুগারটা হবে, ওয়াটারটা মানে সুগারটা হবে সেই সুগারে কিন্তু ইয়েলো কালার থাকবে। কিন্তু ইয়েলো কালারটাকে তুই সরিয়ে ফেলতে পারিস, এটাকে নিয়ে যখন এর মধ্যে ফেলবি, এখানে চারকোল রয়েছে, চারকোল কি করবে না এই ইয়েলো কালারটাকে এখানে টেনে নেবে, এখান থেকে যে পার্টটা বেরোবে এটা কিন্তু কালারলেস হবে। এবং কালারলেস হলে কি হবে না, সেটার থেকে তুই সহজেই কিন্তু তুই কালারলেস ন্যাচারালি তুই সহজে ইউজ করে ওর থেকে সুগারটা যেটা পাবি সেই সুগারটা কিন্তু একেবারে পুরো পিউরিফাইড ফর্মে সুগারটা থাকবে, কোনো অসুবিধার কিছু হবে না। তো সেটাও করা যেতে পারে। এখান থেকে এই দেখছিস যে ইয়েলো কালারটা যেটা রয়েছে সেখান থেকে কিন্তু তুই পুরো পিউরিফাইড আর কি সুগার সেটা তুই পেয়ে যাচ্ছিস, যেটা তোকে বললাম পিউরিফাইড সুগার, সেটাও তুই এরকম ভাবে পেতে পারিস। আর যে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিসের যে সলিউশনটার মধ্যে অনেকগুলো অনেক টাইপের মিক্সচার আছে, অনেকগুলো জিনিস রয়েছে। তো এটা তো নর্মালি দেখে বোঝা যাবে না যে অনেকগুলো জিনিস রয়েছে, কিন্তু এই সলিউশন ফেজে অ্যাডজর্পশন হলে সেটা ডিফারেন্ট ওখানে লেয়ার থাকে, তার কোনো পার্টিকুলার লেয়ারে অ্যাডজর্পশন হচ্ছে, এবং যার ফলে এই প্রত্যেকটা কিন্তু পার্ট বিভিন্ন লেয়ারে অ্যাডজর্পশন হওয়ার ফলে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে তুই আলাদা আলাদা করে ফেলতে পারবি, একটা সলভেন্ট দিয়ে প্রত্যেকটা পার্টকেই তুই আলাদা করে ভাগ করে ফেলতে পারবি। সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস, এগুলোকে বলে এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য মিক্সচারের ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে তুই করতে পারিস। নেক্সট হচ্ছে যেটা আমি তোকে বলবো সেটা হচ্ছে কি না ক্যাটালাইসিস। ক্যাটালিস্ট যে কাজ করে, আমাদের ক্যাটালাইসিস পার্টটা বাদ চলে গেছে, সিলেবাস থেকে বাদ গেছে, যাকে ক্যাটালাইসিস ইউজটা তো আমরা পড়তেই পারি। সেখানে যেটা বলা হচ্ছে সেখানে যে অ্যাডজর্পশন হয়েই কিন্তু এখানে আসলে ক্যাটালিস্টের উপরে গ্যাসের অ্যাডজর্পশন, নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম এইসব ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, মানে ওর উপরে কিন্তু এরা অ্যাডজর্বড হচ্ছে। এরকম যেরকম ইথিলিন বা এর উপরে হাইড্রোজেন এরকম গিয়ে অ্যাডজর্পশন হচ্ছে, অ্যাডজর্পশন হয়েই কিন্তু তবেই হাইড্রোজেনেশনটা হচ্ছে। এগুলো মেয়ারলি সারফেস ক্যাটালিস্টের কাজ, এবং এরা সারফেস ফেনোমেনার উপরেই বেস করে ক্যাটালিস্ট কাজ করে। এরকম প্রচুর অর্গানিক কেমিস্ট্রিতে এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সব জায়গাতেই এরকম ধরনের রয়েছে যে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তো যেগুলো ডাস্ট সেগুলোই বেশি এফিসিয়েন্ট হয়, একদম গুঁড়ো টাইপের জিনিসপত্র সেগুলোই বেশি এফিসিয়েন্ট হয়। নিকেল ডাস্ট বা ফাইনলি ডিভাইডেড, এই কথা লেগে থাকে ফাইনলি ডিভাইড মানে হচ্ছে কি একদম ডাস্ট করা একদম গুঁড়ো টাইপের জিনিসপত্র, সেগুলো দিয়েই জেনারেলি এই অ্যাডজর্পশন প্রসেসগুলো করা হয়। তো হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিভিন্ন রিয়াকশন দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনেও কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইড একটা হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট, কিংবা ভেজিটেবল অয়েলকে হাইড্রোজেনেশন করা নিকেল দিয়ে, সেটাও কিন্তু হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট। এরকম প্রচুর হেটেরোজেনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল আমাদের অর্গানিক ইনঅর্গানিকের সব জায়গাতেই হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস রয়েছে। তো এরপরে একটা ইন্ডিকেটর আছে, এক ধরনের ইন্ডিকেটর, সেটাকে বলে অ্যাডজর্পশন ইন্ডিকেটর। সেখানে কিন্তু কালার চেঞ্জ করে দেয়। ইন্ডিকেটর গুলো অ্যাডজর্পশনের ফলে এন্ড পয়েন্টে কালার চেঞ্জ করে, যে কালার চেঞ্জ গুলো কিন্তু খুবই অ্যাসিড বেস ইন্ডিকেটরের মতো নয়, কিন্তু খুব শার্প কালার চেঞ্জ হয়। আমরা ভীষণ ভালোভাবে কালার চেঞ্জটা বুঝতে পারি, টাইটেশনটা করতে পারি। যেরকম পটাশিয়াম ব্রোমাইডের সাথে সিলভার নাইট্রেট টাইটেশন ইওসিন ডাই দিয়ে করা হয়, তো সেখানেও কিন্তু কালার চেঞ্জ করে যায়। যখন এন্ড পয়েন্ট আসে তখন কিন্তু কালার চেঞ্জ করে, এগুলোকে অ্যাডজর্পশন ইন্ডিকেটর বলে। ফ্লুরেসিন সেটাও একটা অ্যাডজর্পশন ইন্ডিকেটর। এরকম অনেক রকমের অ্যাডজর্পশন ইন্ডিকেটর পাওয়া যায়। ইনার্ট গ্যাসগুলোকে সেপারেট করা হয় অ্যাডজর্পশন প্রসেস, কারণ ইনার্ট গ্যাসগুলো সকলের একই রকমের প্রপার্টি। তো এগুলোকে কি হয় না, কোকোনাট চারকোল এক ধরনের থাকে, তার মধ্যে দিয়ে পাঠানো হয়। তো কোনো গ্যাস আস্তে আস্তে কি হয়ে যায়, কোকোনাট চারকোলের মধ্যে কিন্তু আটকে যায়, অ্যাডজর্বড হয়ে যায়, যেটা থেকে আবার অন্য গ্যাসটা বেরিয়ে যায়। বাকিটা কিন্তু যত অ্যাটমিক মাস বেশি হয় তত অ্যাডজর্পশনটা বেশি হয়, তার উপরে বেস করেও কিন্তু এই অ্যাডজর্পশনটা করা যায়। আর ফ্লোটেশন প্রসেস, যেটা তুই পড়েছিস মেটালার্জিতে পড়েছিস,
যে অয়েল ফ্লোটেশন মেথড যেটাকে বলে, সেটা কিন্তু ফোম তৈরি হয় এবং ফোমের মধ্যে কিন্তু ওরগুলো আটকে যায়। এই যে ফোম তৈরি হচ্ছে, ফোমের মধ্যে কিন্তু ওরগুলো, এই যে ফোম নিচ থেকে উঠছে, তার মধ্যে কিন্তু মানে পার্টিকেলস গুলো কিন্তু আটকে যাচ্ছে, আর নিচে গ্যাং পার্টিকেল গুলো পড়ে যাচ্ছে। তো এটা কিন্তু ফ্লোটেশন মেথড। আর কিউরিং ডিজিজ মানে কোথাও যদি কেটে ছড়ে যায় এইসব হয়, সেখানে কিন্তু আমরা বাইরে থেকে কোনো অয়েন্টমেন্ট বা এগুলো যেগুলো লাগাই, সেগুলো কিন্তু অ্যাডজর্পশন প্রসেসে ওখানে যায় এবং যে জার্মগুলো থাকে, এই জার্মগুলো দেখতে পাচ্ছিস, এই জার্মগুলোকে কিন্তু ওরা কিল করে। ওই যে অয়েন্টমেন্ট যেটা লাগালাম, সেই জার্মগুলোকে কিল করে নষ্ট করে দেয়। তো সো অ্যান্ড সো প্রসেসের কথা বললাম, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট ইউজফুল সমস্ত প্রসেস, যে প্রসেসগুলোর কথা আমি তোকে বললাম। তো সারফেস কেমিস্ট্রি, তাতে যে অ্যাডজর্পশনের প্রসেস আমি তোকে বলেছি, এখানে তিনটে পার্ট ছিল। একটা হচ্ছে অ্যাডজর্পশন, একটা হচ্ছে ক্যাটালাইসিস, আর একটা হচ্ছে কোলয়েড। তো ক্যাটালাইসিস পার্টটা কিন্তু আমাদের চলে গেছে, বাদ হয়ে গেছে। তো আমরা শুধু কোলয়েডে অনেক কিছু আছে। আমরা একটু কয়েকটা কথা বলি কোলয়েড নিয়ে, কয়েকটা ইন্ট্রোডাক্টরি কয়েকটা জিনিসপত্র বলি। কোলয়েড কোন টাইপের সলিউশনকে কোলয়েড বলে, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের কয়েকটা বেসিক জিনিসপত্র বলি। পরের দিনকার আরো ডিটেলে কোলয়েড চ্যাপ্টারটা শেষ করব। তো প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু সাবস্ট্যান্স, যেরকম তুই এখানে দেখতে পাচ্ছিস, মিল্ক, বাটার, জিলেটিন, মেয়োনিজ, তারপরে মাডি ওয়াটার বা কালার্ড গ্লাস, এই সমস্ত যেগুলো, এগুলোর সাথেই কিন্তু কোলয়েড সম্পর্কযুক্ত। প্রথম কথা আমি তোকে বলছি যে এই যে টোটাল যেগুলো আমি তোকে ছবিতে দেখাচ্ছি, সবগুলোর সাথে কিন্তু কোলয়েড সামহাউ রিলেটেড, যে কোনো না যে কোনো ভাবে রিলেটেড। কিভাবে রিলেটেড আমরা সেটা পরে দেখবো, ক্লাসিফিকেশন যখন করতে যাব তখন দেখবো। কারণ প্রত্যেকটাই এক একটা টাইপের কোলয়েড, প্রত্যেকটাই একটা টাইপের কোলয়েড। প্রথম কথা, কোলয়েড পড়তে গেলে তোকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোলয়েডটা কি কি জায়গায় কাজে লাগবে। অ্যাপ্লিকেশন, কারণ অ্যাপ্লিকেশন সেখানে ইন্টারফেস সায়েন্স, এনার্জি, ফুড, মিনারেল প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, এনভায়রনমেন্ট, সব জায়গাতেই মোটামুটি ভাবে কাজে লাগে। ড্রাগ, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে তো ভীষণ ভাবে কোলয়েডের ইউজ আছে। বাকি এনার্জি, ফুড বা মিনারেল প্রসেসিং সব জায়গাতেই এর অ্যাপ্লিকেশন রয়েছে। তো এটা প্রথমেই আমি যে কথাটা যেটা বলতে চাই তোকে, সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা তিন রকমের সলিউশন নিয়ে মোটামুটি ইউজ করি সাইজের উপর বেস করে। পার্টিকেল সাইজ কেমন হয়, ছোট বা বড় বা মাঝারি, পার্টিকেল সাইজের উপর বেস করে টাইপস অফ দ্য মিক্সচার বা টাইপস অফ সলিউশন, সেটা কিন্তু সাইজের উপর বেস করে তিন রকমের হয়। একটাকে বলে সলিউশন বা অনেকে বলে ট্রু সলিউশন বা ট্রু সলিউশন, আর একটা সাসপেনশন, আর একটা কোলয়েড। তোরা আগেও পড়ে এসেছিস, এই জিনিসটা নতুন না, পড়েছিস, কিন্তু এখানে আরেকটু আমরা ডিটেলে পড়বো। কোলয়েডটাকে আরো ডিটেলে পড়তে হবে, কারণ সারফেস অ্যাক্টিভ ফেনোমেনা এটা। তো তাহলে মিক্সচার তিন রকমের, একটা সলিউশন, একটা সাসপেনশন, একটা কোলয়েড। তো এদের পার্টিকেল সাইজ গুলো কিন্তু আলাদা হবে। প্রথমে আসি আমরা সলিউশনে পার্টিকেল সাইজ কিন্তু এতই ছোট যে খালি চোখে তো দেখাই যায় না, ইভেন মাইক্রোস্কোপের নিচেও কিন্তু সেই পার্টিকেল সাইজ দেখাটা সম্ভবপর নয়। যেখানে পার্টিকেল সাইজ কিন্তু 10⁻⁹ মিটারের চাইতেও কিন্তু ডায়ামিটারটা কম, এবং এই মিক্সচারটা কিন্তু একটা হোমোজেনিয়াস মিক্সচার। মানে হোমোজেনিয়াস মানে ইচ এন্ড এভরি পার্ট কন্টেন্স ইকুয়াল কম্পোজিশন, প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু একই কম্পোজিশন, একই ডিস্ট্রিবিউশন থাকে। চিনি, জল, যে কোনো ড্রপই তুমি নাও না কেন, তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না। সব থেকে ভালো করে তোকে যদি মনে রাখতে হবে সেটা হচ্ছে পার্টিকেল ডাইমেনশন 10⁻⁹ মিটার এর পার্টিকেল ডাইমেনশন। সলিউশনের যে পার্টিকেল গুলো থাকে সেগুলো অর্ডিনারি ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করে দেয় না, ইভেন পার্চমেন্ট পেপার বা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেগুলো দিয়েও কোনোভাবেই ফিল্টার করা যায় না, কারণ পার্টিকেল সাইজটা খুবই ছোট। সলিউশনের পরে আমি নেক্সট সলিউশনে এক্সাম্পল হিসাবে কমন সল্ট ইন ওয়াটার, এটা আমরা নিতে পারি। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে সাসপেনশনে কিন্তু পার্টিকেল সাইজ যথেষ্ট বড় এবং তুমি খালি চোখেই দেখতে পারো, এবং এই ধরনের সলিউশন কিন্তু হেটেরোজেনিয়াস সিস্টেম
হেটেরোজেনিয়াস মানে সব জায়গায় একই রকমের থাকে না, এবং সেখানে কিন্তু পার্টিকেল সাইজ 10⁻⁻6 মিটার পার্টিকেল সাইজ হতে পারে, বা তার চাইতে বড় হতে, -10⁻⁻6 মিটারের চাইতেও বড়, 10⁻⁻6 মিটারের চাইতেও বড়, এবং এটা খালি চোখে দেখা যায়। এবং তার এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি যে স্যান্ড ইন ওয়াটার, স্যান্ড পার্টিকেলস গুলোকে তো এমনি খালি চোখে দেখতে পারবি, এবং অর্ডিনারি ফিল্টার পেপার দিয়ে সেগুলোকে ফিল্টার আউটও করে দেওয়া যায়। অর্ডিনারি ফিল্টার পেপার দিয়ে তুমি তাকে আলাদা করে ফেলতে পারো, ফিল্টার আউট করতে পারো, তাকে সেপারেট করতে পারো সাসপেনশনে। পার্টিকেল সাইজ গুলো এতটাই বড়। তো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 10⁻⁻6 মিটারের চাইতে বেশি। তো এই মাঝের যে জায়গাটা, মানে 10⁻⁹ মিটার আর 10⁻⁻6 মিটারের চাইতে বড়, তাহলে এই যে মাঝের জায়গাটা, সেটাই কিন্তু আমাদের কোলয়েড বলে যে পার্টটা, সেটাই যে এরা কিন্তু লার্জার দ্যান পার্টিকেলস ইন সলিউশন পার্টিকেলস এর চাইতে বড়, বাট স্মলার দ্যান সাসপেনশনের পার্টিকেলস এর চাইতেও ছোট। তো এরকম একটা মিডল মাঝামাঝি যে সাইজ, সেটাই কিন্তু কোলয়েডের সাইজ। বুঝতেই পারছিস যে একটা পার্ট সলিউশন আর একটা পার্ট সাসপেনশন, তাহলে মাঝখানে পার্টিকেলসটাই কিন্তু কোলয়েড। কিন্তু কোলয়েডে যে কথা দুটো তোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, কোলয়েড কিন্তু আসলে একটা হেটেরোজেনিয়াস সলিউশন। এটা কিন্তু সমস্ত জায়গায় একই রকমের কম্পোজিশন থাকে না। আর পার্টিকেল সাইজ তো বুঝতেই পেরেছিস যে 10⁻⁹ মিটার থেকে 10⁻�6 মিটারের মধ্যে, একে একটা রেঞ্জ দেওয়া হয়েছে যে এর মধ্যে কিন্তু এর পার্টিকেল ডাইমেনশনটা বা পার্টিকেল সাইজটা এর মধ্যে হবে, যেটা আমি তোকে বললাম ডায়ামিটার এত থেকে এত পর্যন্ত হতে পারে। তো এই কোলয়েড তার অনেক রকমের এক্সাম্পল হয়, আমি আগেই এক্সাম্পল দিয়েছি তোকে কিছু কিছু, মিল্ক, ব্লাড, হানি, স্টার্চ সলিউশন ইত্যাদি। তো যখন ক্লাসিফিকেশন করবো কোলয়েডের, তখনও আরো ডিফারেন্ট টাইপ নিয়ে বলবো, কিন্তু আপাতত আমি কোলয়েডের ব্রড ক্লাসিফিকেশনে এমনি কোলয়েডের এক্সাম্পল হিসাবে এগুলো আমি বললাম, যে মিল্ক, ব্লাড, হানি বা স্টার্চ সলিউশন, এগুলো কিন্তু সবই কোলয়েডের এক্সাম্পল হিসাবে আমরা কনসিডার করলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে কোলয়েডে দুটো টার্ম আমাদেরকে জানতে হবে। কোলয়েড সলিউশনকে অ্যাকচুয়ালি কোলয়েড ডিসপারশন বলে। তো এই কোলয়েড ডিসপারশনে দুটো পার্ট আছে। আমরা সলিউশনে বলি কি সলভেন্ট, সলিউট, সেরকম এখানে কি বলতে হয়, এখানে যেগুলো ওখানে সলিউট বলছিলাম সেগুলো হচ্ছে কি ডিসপার্সড ফেজ। ডিসপার্স ফেজ মানে কি, মানে যেটাকে তুমি ডিস্ট্রিবিউট করছো, হয়তো স্টার্চ ওয়াটারের মধ্যে ডিজলভ করছো, তাহলে স্টার্চটা হচ্ছে ডিসপার্স ফেজ, আর যার মধ্যে করছো সেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। মানে ওয়াটারের মধ্যে যদি স্টার্চ হয়, তাহলে ওয়াটারটা হয়ে যাবে ডিসপারশন মিডিয়াম। যেরকমটা আমি তোকে বললাম যে এটা হচ্ছে স্টার্চ সলিউশন, তো স্টার্চ পার্টিকেল গুলোকে তুই বলবি ডিসপার্স ফেজ, আর ওয়াটারের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তাহলে ওয়াটার যদি থাকে এখানে, তাহলে সেটা হবে ডিসপারশন মিডিয়াম। এখানে সলভেন্ট, সলিউট এইসব টার্মিনোলজি, এটা তো ডিফারেন্ট টাইপের একটা স্টেট, সেই জন্য এটাকে আমরা সলভেন্ট বা সলিউট এরকম ভাবে নামে বলতে পারবো না। এটাকে আমাকে বলতে হবে যে ডিসপার্স ফেজ বা ডিসপারশন মিডিয়াম, এই টার্মিনোলজি গুলো ইউজ করতে হবে কোলয়েড ডিসপারশনের ক্ষেত্রে। আর একটা ক্লাসিফিকেশন শুধু আমি তোকে বলবো ফিজিক্যাল স্টেটের বেসিসে, পরের দিনকার আরো ডিটেলে সমস্ত কথাগুলো বলবো। সেটা হচ্ছে কোলয়েডের ক্লাসিফিকেশন, যেটা ক্লাসিফিকেশন সেটা তিন রকম ভাবে তুমি ক্লাসিফাই করতে পারো। একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, মানে সলিড বা লিকুইড বা গ্যাস, ডিসপার্স ফেজ বা ডিসপারশন মিডিয়াম কিরকম। নেচার অফ ইন্টারাকশন, মানে ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়ামের মধ্যে অ্যাট্রাকশন আছে কি নেই সেটা। আর টাইপস অফ পার্টিকেলস, টাইপস অফ পার্টিকেলস মানে হচ্ছে যে কি ধরনের পার্টিকেল, ছোটর দিকে আছে না বড়, ম্যাক্রো বা মাইক্রো, কিরকম ধরনের আছে, সেরকম ধরনের নেচার অফ দ্য পার্টিকেলস এর উপর বেস করে। তো যেটা আজকে আমি বলছি তোকে, শুধু ফিজিক্যাল স্টেটের কথাটাই আমি তোকে বলছি, যে ফিজিক্যাল স্টেটের উপরে কিরকম ভাবে ক্লাসিফাই করা যায় সেটার কথা একটু বলে দিই, পরের দিনকার নেচার অফ ইন্টারাকশন এবং টাইপস অফ পার্টিকেলস সেটার কথা আমি বলবো। তো সেখানে ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে যে ফিজিক্যাল স্টেটে
আট রকমের কোলয়েড হয়, ফিজিক্যাল স্টেটে 8 রকমের কোলয়েড হয়। কি কি না, এইগুলো হচ্ছে ডিসপার্স ফেজ, ডিসপারশন মিডিয়াম। এবার দেখ, সলিড সলিড হতে পারে, দুটোই সলিড সলিড ডিসপার্স ফেজ। এখানে দু রকমের, ডিসপার্সড ফেজ আর ডিসপারশন মিডিয়াম। তো এই দুজনেই সলিড হতে পারে, সলিড সলিড, বা সলিড লিকুইড হতে পারে, বা গ্যাস সলিড হতে পারে, বা লিকুইড সলিড হতে পারে। এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ডিসপার্স ফেজ, আর এগুলো হচ্ছে ডিসপারশন মিডিয়াম। লিকুইড সলিড বা লিকুইড গ্যাস বা লিকুইড লিকুইড হতে পারে, গ্যাস সলিড হতে পারে, বা গ্যাস লিকুইড হতে পারে। শুধু গ্যাস গ্যাস হয় না, গ্যাস গ্যাস কোনো কোলয়েড হয় না, নো কোলয়েড। কারণ গ্যাস গ্যাস হচ্ছে হোমোজেনিয়াস, কিন্তু কোলয়েডটা সবসময় হেটেরোজেনিয়াস হবে, হেটেরোজেনিয়াস। সেই জন্য গ্যাস গ্যাস কোনো কোলয়েড হয় না, গ্যাস গ্যাসে কোনো কোলয়েড হয় না। ডিসপার্স ফেজ গ্যাস, ডিসপারশন মিডিয়াম গ্যাস, এরকম কোনোটা হবে না। বাকি সব ক্ষেত্রেই কিন্তু এরকম, এখানে তিনটে ছটা, এখানে 3 রকমের কোলয়েড, এখানে 3 রকমের কোলয়েড, এখানে 2 রকমের, টোটাল 8 রকমের কোলয়েড হয়। এবারে দেখ, আমি তোকে বলছি যে সলিড সলিড কোলয়েড, সেটা হচ্ছে সলিড সল, মানে ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়াম দুটোই যদি সলিড হয়। এবারে যে ফ্লুইড সল, সলিড ইন লিকুইড, সলিড ইন গ্যাস, এগুলো সবই কিন্তু একটা ফ্লুইড সল, একটা এরোসল, একটা সলিড সল, এরকম করে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, সলিড সল, ফ্লুইড সল আর এরোসল। সলিড সলের এক্সাম্পল আমি তোকে বলছি। সলিড সল, সলিড ইন সলিড, যেটার এক্সাম্পল মোটামুটি ভাবে কালার্ড গ্লাস, এক্সাম্পল গুলো মনে রাখবি খুব ভালো করে, দরকার পড়বে। কালার্ড গ্লাস আর জেমস্টোন, এগুলো হচ্ছে সলিড ইন সলিড টাইপের কোলাইড। সলিড যদি সলিডের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় তাকে বলে কি, সলিড সল, সলিড সল একটা নাম দেওয়া হয়, সলিড সল একে বলে। এবং কালার্ড গ্লাস আর জেমস্টোন। দ্বিতীয়টা হচ্ছে সলিড ইন লিকুইড, লিকুইডের মধ্যে যদি সলিড ডিস্ট্রিবিউশন হয় সেটা হচ্ছে সলিড ইন লিকুইড। সলিড ইন লিকুইডে হচ্ছে পেন্ট, মাডি ওয়াটার আর সেল ফ্লুইড, এগুলো সবই কিন্তু সলিড ইন লিকুইডের এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু মাস্ট এক্সাম্পল দিয়ে জিজ্ঞাসা করে যেটা কি ধরনের কোলয়েড, এটা হচ্ছে ফ্লুইড সল টাইপের কোলয়েড। নেক্সট হচ্ছে সলিড ইন গ্যাস, মানে এরোসল, মানে স্মোক বা ডাস্ট পার্টিকেলস ইন এয়ার। তাহলে সলিড পার্টিকেলস গ্যাসে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে একে বলে এরোসল। স্মোক বা ডাস্ট পার্টিকেলস এর এক্সাম্পল এরোসল বলে। লিকুইড এরোসলও হয়, যেটা কিনা ফগ বা মিস্ট, কিন্তু সলিড এরোসলও হয়, কার্বন পার্টিকেলস বা ডাস্ট পার্টিকেলস গুলো সলিড এরোসল। তাহলে সলিডের 3 রকমের কেস আমি তোকে বললাম। দ্বিতীয় হচ্ছে লিকুইড, লিকুইড ইন সলিড, লিকুইড ইন লিকুইড, লিকুইড ইন গ্যাস। লিকুইড ইন সলিড হচ্ছে জেল, লিকুইড ইন লিকুইড হচ্ছে ইমালশন, আর লিকুইড ইন গ্যাস হচ্ছে আবার এরোসল। লিকুইড ইন গ্যাসও এরোসল হয়। তো লিকুইড ইন সলিড যেটা জেল, সেটা চিজ, বাটার বা জেলি, এগুলো হতে পারে। লিকুইড সলিডে যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে চিজ, বাটার বা জেলি এগুলো হয়। আর যদি লিকুইড ইন লিকুইড হয়, ইমালশন, লিকুইড ইন লিকুইড, সেটা হচ্ছে মিল্ক বা হেয়ার ক্রিম বা মেডিসিন, এরকম ধরনের যে জিনিসপত্রগুলো। লিকুইড ডিসপার্স ফেজ ইন ডিসপারশন মিডিয়াম, মাঝখানে যেটা লেখা হচ্ছে ওটা হচ্ছে ফেজ, আর সাইডে যেগুলো লেখা হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে ফেজ, ফেজ ডিসপার্স ফেজ ইন ডিসপারশন মিডিয়াম। এটা গেল। লিকুইড ইন গ্যাস, এটা এরোসল, ক্লাউড, ফগ, মিস্ট, হ্যাঁ। তারপরে ইনসেকটিসাইড স্প্রে করা হয়, যেগুলো স্প্রে করা হচ্ছে, যেগুলো এই করোনা ফরোনার জন্য অনেক কিছু স্প্রে করা হচ্ছিল আগে, এখন সব বন্ধ হয়ে গেছে। তো যাকে সেই স্প্রে, লিকুইড ইন গ্যাস, এটা হচ্ছে এরোসল। তিনটে 6টা বললাম, আর দুটো আছে, সেটা হচ্ছে গ্যাসে গ্যাসে কোলাইড। গ্যাস যদি লিকুইডের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তাকে বলে ফোম, আর গ্যাস যদি সলিডের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তাকে বলে সলিড সল। তো এইটা হচ্ছে তোর পিউমিক স্টোন বা ফোম রাবার, এগুলো হচ্ছে গ্যাস
সলিডের মধ্যে ডিস্ট্রিবিউটেড, যাকে বলে সলিড সলো বলে, গ্যাস সলিডের মধ্যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আর যদি তোর গ্যাস লিকুইডের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয় তাহলে যেরকম সোপ লেদার বা হুইপড ক্রিম যেগুলোকে বলে সেভিং ফোম বা ফ্রোথ, এগুলো সবই কিন্তু গ্যাস লিকুইডের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। যে কথা তোকে আগে বলেছিলাম, শুধু এই ক্যাটেগরির মধ্যে একটাই নেই, সেটা হচ্ছে গ্যাস গ্যাস। এটা হয় না, কারণ গ্যাস গ্যাস হচ্ছে হোমোজেনিয়াস সলিউশন। হোমোজেনিয়াসে এখানে কিন্তু কোনো রকমের কিন্তু কোলায়েড হয় না, কারণ কোলায়েড সবসময় কিন্তু হেটেরোজেনিয়াস। এটা তোকে মনে রাখতে হবে যে কোলায়েড একটা হেটেরোজেনিয়াস মিক্সচার। তো কোলায়েডের একটাই ক্লাসিফিকেশন আমি তোকে বললাম, প্রত্যেকটা ক্লাসিফিকেশনই অনেক বড়, অনেক কিছু আছে। তো একটাই ক্লাসিফিকেশন আমি তোকে বললাম। তো এই পর্যন্ত আজকে